আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা টোটাল ফার্স্ট পেপারের উপর কেমিস্ট্রি প্রথম পত্রের উপর যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোর উপর এমন 100টা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো যেগুলো টাইপ ভিত্তিকে সলভ করলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। চলো আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন। টোটাল যেহেতু সবগুলোর উপরে 100টা, আমরা 1 থেকে টানা 100 নাম্বার দিয়ে গিয়েছে এবং চিন্তা করার কোনোই কারণ নাই। আমি এই ক্লাসটার করার পরবর্তীতে ক্লাসের যে পিডিএফটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব এই পোস্টে বা এই ভিডিওটার কমেন্ট বক্সে ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। দেখো, প্রথমে বলছে যে নিচের কোনটা আসলে আইসোটোন। আইসোটোন মানে কি? দেখো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। এখন যদি কখনো বলে আইসোটপ, লাস্টে আছে প, প্রোটন সংখ্যা সমান। আইসোটোন লাস্টে দন্তন্য, নিউট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন আছে আইসো, তার মানে ইলেকট্রন সংখ্যা সমান। যদি কখনো বলে আইসো বার, বৈষণ্যরা আছে ভর সংখ্যা সমান। এই সবগুলো জিনিস আমি শুধু দেখো 1-2টা সলভ করাচ্ছে, বাকিগুলো একটু তুমি দেখে নিও, আমার কথা অনুসারে বাকিগুলো সলভ করে নিও। সো দেখো, যদি আমি নিউট্রন সংখ্যার কথা বলি, নিউট্রন সংখ্যা কেমনে জানি? এই দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে নিউট্রন। তাহলে এখন দেখো, এই 30 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে 16 পাওয়া যায়। 32 থেকে যদি 16 বিয়োগ করি 16 পাওয়া যায়। অর্থাৎ প্রথমেই দেখো, এইটার নিউট্রন সংখ্যা এবং এইটার নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ প্রথম উত্তরটাই হচ্ছে ক। বাকি যখন তুমি 1 নম্বরের অপশনে উত্তরটা পেয়ে যাবা, বাকিগুলো ঘাটাঘাটি করার দরকারই নাই, প্রয়োজনীয়তাই নাই আসলে। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে দেখো এই যে আইসোটোপ, আইসোটোন। তার পরবর্তীতে এই যে এরা পরস্পরের কি, দেখো যদি ভর সংখ্যা উপরের গুলো সমান হইতো হয়ে যেত আইসোবার, নিচের প্রোটন সংখ্যা সমান হতো তাইলে হইতো আইসোটোপ। এখন দেখো, আইসোটোপ এবং আইসোটোন, আইসোটোপ এবং আইসোবার কোনোটাই না। তাহলে আমরা এখানে বিয়োগ করি তো দেখি এদের নিউট্রন সংখ্যাটা কত। এটা হচ্ছে 16, এটাও হচ্ছে 16, এটাও হচ্ছে 16। তার মানে এরা পরস্পরের কি হবে? এরা পরস্পরের আইসোটোন হবে। তার পরবর্তীতে দেখো, এখানের মধ্যে ভালো করে খেয়াল করো কোনটা আইসোটোনের উদাহরণ। একই কথা, জাস্ট তুমি এখানের মধ্যে একটু দেখো, বারবার পরীক্ষা আসছে আইসোটোন, তাই বারবার বিয়োগ করো কোন দুইটার বিয়োগফল আসলে সমান। কোন জিনিস নিচ থেকে উপরটা বিয়োগ করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, দেখো কোনটার আসলে বিয়োগফলটা সমান, সেটাই তোমার উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে দেখো, এখানের মধ্যে বলছে কি মিল আছে। দেখো ভালো করে খেয়াল করো, আমি বলেছি কিন্তু সবসময় মনে রাখতে হবে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। তো তোমাদের এইচএসসি তে সব থেকে আইসোটোনটা বেশি আসে, আইসো ইলেকট্রনিকটা আসে। অর্থাৎ আইসো ইলেকট্রনিক, আইসো মানে সমান, ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা সমান, বা আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে যাবে। কেমন? সো এখন দেখো, এখানের মধ্যে নিয়নের কথা যদি আমি প্রথমেই বলি, নিয়নে ইলেকট্রন এর সংখ্যা কতগুলো? উপরের তো ভর সংখ্যা, আমরা জানি নিয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9টা ছিল, যেহেতু পারমাণবিক সংখ্যা 9, কিন্তু -1 মানে কি, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 10 করে ফেলেছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ছিল 12টা, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 12, বাট 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, প্লাস মানে বের করে দেয়া, তার ইলেকট্রন সংখ্যাও 10। তার মানে আমি কি বলতে পারি, সবারই আসলে কি সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা সমান। যার মানে ইলেকট্রন সংখ্যা মানে কি, এই যে আইসো ইলেকট্রনিক, এই যে দেখো আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার, এটা একটু মনে রাখবো। কেমন? তারপরে দেখো কোনগুলো সম ইলেকট্রনিক। সম ইলেকট্রনিক মানে কি, সম ইলেকট্রন এবং সম মানে সমান, এটা বাংলা দিয়ে বোঝানো হয়। আর আইসো মানেও সমান, ইংরেজি টার্ম ব্যবহার করলে আইসো, বাংলা দিয়ে ব্যবহার করলে সম ব্যবহার করা হবে। সো আইসো ইলেকট্রনিক অথবা সম ইলেকট্রনিক সেম পার্ট, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এখন খুঁজে বের করো কোনগুলোর ইলেকট্রন সংখ্যা তোমার সমান। এখানের মধ্যে আমি উত্তর বলবো না, কিছু কিছু নিজেও চেষ্টা করো। কেমন? ইলেকট্রন সংখ্যা সমান তো বের করতে পারবে। জাল নোট শনাক্তকরণে কোন পদ্ধতি সাহায্যে নিব, এই জিনিসগুলো একটু মনে রাখবা। থিওরিটিক্যাল কিছু পার্ট পড়ে চলে আসে আসলে, জাল টাকা, তারপরে হচ্ছে ওই যে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি, তার পরবর্তীতে এমআরআই কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এনএরআর ডট, এই এতগুলো দরকার নেই। এমআরআইটা করবা এবং জাল নোটটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি এখনই বলবো, আল্ট্রাভায়োলেট রশ্মি, এগুলো থিওরিটিক্যাল জিনিস একটু মনে রাখবা। কেমন? তারপরে এখানে বলছে NH4 আয়নে নিউট্রন সংখ্যা কত। খুবই সুন্দর একটা প্রশ্ন। বলতে পারতো এটার ইলেকট্রন সংখ্যা কত, বলতে পারতো এটার প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, যে কোনো কিছুই চাইতে পারতো। এটা প্যারা খাওয়ার কিছু নাই। নিউট্রন সংখ্যা যখন তোমাকে জিজ্ঞেস করবে, দেখো NH4 প্লাস, প্লাসে আসলে নিউট্রন সংখ্যা তো কখনো কেউ ত্যাগ করে না, এই প্লাসটা আসলে ইলেকট্রন সংখ্যা বা এই সংখ্যাটাকে বোঝানো হয় আসলে। তো নাইট্রোজেনের প্রোটন কয়টা থাকে? নাইট্রোজেনের হচ্ছে 7টা থাকে। তাহলে এক একটা হাইড্রোজেনের প্রোটন কয়টা করে থাকে? একটা করে থাকে। তাহলে 4টা হাইড্রোজেন আছে, তার মানে 4
হাইড্রোজেনে কি কোনো প্রোটন থাকে? উত্তর না, হাইড্রোজেনে কোনো প্রোটন নাই। হাইড্রোজেনে কিন্তু এই যে H11, অর্থাৎ এটার প্রোটন সংখ্যা 1 হয় এবং এটার নিউট্রন সংখ্যা 0 হয়, এটার ইলেকট্রন সংখ্যা 1 হয়। এইটা কিন্তু একটু দেখছো কেন প্রশ্নটা দিয়েছে, কারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, 0, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে? 7 হবে, কারণ প্লাস দিয়ে তো কোনো যায় আসে না। এটা হচ্ছে তোমার কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। যদি তোমাকে বলতো ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেনের ইলেকট্রন 7টা যোগ 4টা হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 4টা, কিন্তু এই +1 মানে কি, সে একটা বের করে দিয়েছে তাই -1, তাহলে এখানের মধ্যে কত হইলো? মোট হইতো 10টা, অর্থাৎ ইলেকট্রন চাইলে হয়তো 10টা এবং নিউট্রন চেয়েছে, যার কারণে উত্তর হবে কয়টা? 7টা। এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? এই যে দেখো এখানে আমি এগুলো একদম নোট করে দিয়ে দিয়েছি, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা খাইও না ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, তারপর বলছে এই যে তেজস্ক্রিয় কোবাল্ট এর সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয়, এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই তেজস্ক্রিয় আইসোটোপ যখন পড়বা, আইসোটোপের ব্যবহারগুলো একটু রিডিং পড়ো, কোন আইসোটোপটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসতে পারে ইনশাল্লাহ। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? দেখো ভাইয়া ভালো করে বুঝো কি বলছে। পরমাণু নিউক্লিয়াস, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, অরবিট সম্পর্কে কে ধারণা দিয়েছে, অরবিটাল সম্পর্কে কে ধারণা দিয়েছে, কে কোনটা বলেছে, এই জিনিসগুলো পড়বা। এটা 9-10-এরই প্রশ্ন। নিউক্লিয়াস আধানযুক্ত, এটা রাদারফোর্ড বলছে, যেটা রাজশাহী বোর্ডে চলে এসেছিল, কেমন? তার পরবর্তীতে দেখো, তার পরবর্তী প্রশ্ন যদি বলি, কোন মতবাদ পরমাণু সৌরজগৎ, ওই যে একই কথা সৌরজগৎ, রাদারফোর্ড আসলে পরমাণুটাকে সৌর মডেল, সৌরজগতের সাথে তুলনা করেছিল, যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে সৌর মডেলও বলা হয়ে থাকে। কি মডেল বলা হয়? উত্তর হচ্ছে সৌর মডেলও বলা হয়ে থাকে। তার পরবর্তীতে যদি আমি বলি কোন মতবাদ, এই যে এগুলো একটু পড়বা, সোলার সিস্টেম বা সৌর মডেল, এগুলো আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সবসময় মনে রাখবা, বোর অথবা রাদারফোর্ড পরমাণু মডেল প্রযোজ্য হয় যাদের শুধুমাত্র একটাই ইলেকট্রন থাকে, একটাই ইলেকট্রন। তো হাইড্রোজেন প্লাসের ইলেকট্রন কয়টা বলো তো ভাইয়া? হাইড্রোজেনের ইলেকট্রন ছিলই তো একটা, প্লাস মানে কি একটা বের করে দিছে, তার ইলেকট্রন এখন 0টা। হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা ছিল হিলিয়ামের, একটা বের করে দিছে, যার কারণে একটা এখন। লিথিয়ামের ইলেকট্রন কয়টা? তার ইলেকট্রন ছিল 3টা, কিন্তু একটা প্লাস করে বের করে দেওয়ার কারণে হয়েছে 2টা। বেরিলিয়াম হচ্ছে, এই যে দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4টা ছিল, একটা বের করার কারণে হয়ে গেছে তার আসলে 3টা। তাহলে আমি কি বলেছি আসলে যাদের একটা ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে এই বোর প্রযোজ্য। তাহলে একটা ইলেকট্রন হচ্ছে হিলিয়ামের রয়েছে, হিলিয়াম প্লাস, নট হিলিয়াম। যদি এখানের মধ্যে শুধুমাত্র আমি হাইড্রোজেন অপশনে দিতাম তাহলে এটাও কিন্তু উত্তর হতো। তাহলে একটু মনে রাখবা, হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, তারপর হচ্ছে গিয়ে তোমার লিথিয়াম 2+ হতে পারে, তারপর হচ্ছে বেরিলিয়াম 3+ হতে পারে। এদের সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এদের সবারই আসলে একটা ইলেকট্রন রয়েছে। এগুলো একটু হিসেব রাখতে হবে, কেমন? কোনটির ক্ষেত্রে বর্ণালী সম্ভব? ওই যে বর্ণালীর ধারণা কে দিছে? বিজ্ঞানী বোর। দেখো একটু বুঝো, বর্ণালীর ব্যাখ্যা করা সম্ভব, বর্ণালীর ধারণা দিছে বিজ্ঞানী বোর। তাহলে বোর মডেল কার ক্ষেত্রে প্রযোজ্য? যাদের একটা ইলেকট্রন রয়েছে। কার একটা ইলেকট্রন রয়েছে? হিলিয়াম প্লাস। একটু আগে আমরা সলভ করলাম, কেমন? সরি, হিলিয়াম 2+এ তো হিলিয়াম প্লাস করছি, হিলিয়াম 2+ তো করি নাই। তাহলে এখানের মধ্যে দেখো লিথিয়াম প্লাস, এর আসলে কয়টা ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে একটা। এর ইলেকট্রন দেখো কয়টা? 2টা বের করছে, মানে 0টা। এর ইলেকট্রনও 0টা, এর ইলেকট্রন হচ্ছে 2টা। এভাবে ইলেকট্রন সংখ্যাটা বের করে নিবা, কেমন? আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মানে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। প্ল্যাঙ্কের ধ্রুবক মানে, আমরা ওই যে মনে আছে বোরের মডেল পড়ছিলাম, MVR সমান সমান হচ্ছে NH/2π। এখান থেকে আমাদের আসলে কেমিস্ট্রি প্ল্যাঙ্কের ধ্রুবকটা পরিচিত। এটা মনে রাখবা 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড। এটা দেওয়ার কারণ হচ্ছে এককটা চেঞ্জ করে দেয়। এই যে দেখো এখানের মধ্যে সবগুলোই দেখো, যদিও বা জুল সেকেন্ড দিছে, এই যে দেখো জুল সেকেন্ড, জুল পার সেকেন্ডও দিতে পারতো। এই যে এটা হচ্ছে উত্তর। এগুলো কনস্ট্যান্ট ভ্যালু মুখস্থ করে ফেলতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে, তবে জুল সেকেন্ড এককটা মনে রাখবে। অপশন মানটা দুইটাই দিয়ে দিতে পারে, অর্থাৎ এখানেও দিতে পারতো 6.624 গুণন 10⁻³ জুল পার সেকেন্ড। তখন তুমি এককটা নিয়ে আসলে কনফিউশনে পড়ে যাবা, কেমন? এইটা আসলে একটু মনে রাখবা মাথার মধ্যে। এই যে প্রোটনের ভরগুলো, এই যে ভরগুলো একটু মনে রাখার ট্রাই করবা। প্রোটনের ভর, নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, বিশেষ করে ইলেকট্রনের ভরটা বেশ গুরুত্বপূর্ণ। ইলেকট্রনের ভরটা যদি আমি বলি এটা কোন এককে ভাইয়া? উত্তর হচ্ছে এটা হচ্ছে গ্রাম এককে। আর যদি কেজি এককে বলতো 9.11 গুণন 10⁻³
31 কেজি। যদিও বা এইগুলো হচ্ছে গিয়ে তোমার 9-10 এর জন্য ইম্পর্টেন্ট, বেশি চলে আসতে পারে আসলে। এখানে দেখো কি বলেছে, বলেছে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি জানি, mvr সমান সমান হচ্ছে nh ডিভাইডেড বাই 2 পাই। এই যে পার্টটুকু তোমরা দেখতেছো না, এইটা পুরাটা কৌণিক ভরবেগ, পুরাটা কৌণিক ভরবেগ। তার মানে এই পুরাটার ভ্যালু একসাথে চেয়েছে, mvr এর মান চেয়েছে। তাহলে বোরনের শেষ কক্ষপথে যদি তুমি বের করতে চাও, জাস্ট তুমি বোরনের শেষ কক্ষপথের মানটাই n বসাবা। n মানে কি, n মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা। কি সংখ্যা? কক্ষপথ সংখ্যা। এখন তুমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস তুমি করো, তখন তুমি দেখবা বোরন হচ্ছে 1s2 2s2 2p1। তার মানে এখানে শেষ কক্ষপথ কি 2 নাম্বার কক্ষপথটা না? তাহলে তুমি n এর মান 2h ডিভাইডেড বাই 2 পাই লিখতে পারো। তাহলে 2 2 কাটা দিলে এখানে থাকতেছে h ডিভাইডেড বাই পাই। যদি তোমাকে বলতে এই যে দেখো h ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে ঘ নাম্বার উত্তরটা হবে। কত নাম্বার উত্তর? উত্তর হচ্ছে ঘ নাম্বার। বলতে পারতো ক্লোরিনের 15তম ইলেকট্রন, তারপর হচ্ছে বোরনের 7 নাম্বার ইলেকট্রন, তখন দেখবা ওই 7 নাম্বার বা 15 নাম্বার ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে রয়েছে, ইলেকট্রন বিন্যাস পারো, রাইট? এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি বলে ক্লোরিনের প্রথম ইলেকট্রন, তার মানে ওটা তো 1s1 এ আছে, তার মানে 1s1 এ তো সবার প্রথম ইলেকট্রনটা থাকে, রাইট? তো 1s মানে কি 1 নাম্বার কক্ষপথ, তখন n এর মান 1 বসাতে হবে। বুঝাইতে পারছি? কক্ষপথ সংখ্যাটা তুমি যত নাম্বার ইলেকট্রনের বলবে, ইলেকট্রন বিন্যাস করে বের করে বসিয়ে ফেলবা ইনশাল্লাহ। তারপরে দেখবা পরমাণুর, এই যে দেখো এইটা ইম্পর্টেন্ট, পরমাণুর অরবিটালের ধারণা কোথায় থেকে এসেছে? আমরা স্বাভাবিকভাবে কি কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে অরবিটালের ধারণা পাইছি না? অরবিটের ধারণা, অরবিটালের ধারণা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণা, ওই যে আমরা পড়েছি এন এর সম্পর্কে, এল এর সম্পর্কে, এম এর সম্পর্কে, এস এর সম্পর্কে। এই এম আসলে হচ্ছে আমাদের অরবিটালের ধারণা দেয়, কেমন? এটা একটু মনে রাখবা। এল আসলে কি, আর এল কি দেয়? উপশক্তি স্তর। এটা হচ্ছে শক্তি স্তর, এটা হচ্ছে কোয়ান্টাম ম্যাগনেটিক, মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব থেকে এসেছে। এইগুলো একটু মনে রাখতে হবে, কেমন? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায় আসলে? কি বলেছে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ওই যে বললাম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কোনটা দিয়ে প্রকাশ করা হয় জানো? এম দিয়ে। অর্থাৎ এম এর মান যদি ধরো হচ্ছে গিয়ে -1, 0, +1 এরকম টাইপের মান বুঝে, তাহলে এটা কি হইতো? px py pz হইতো। অথবা এম এর মান হইতে পারতো হচ্ছে কি বলে, এম এর মান হইতে পারতো হচ্ছে -2, -1, 0, +1, হ্যাঁ +2। তার মানে এগুলো কি বুঝাইতো? বুঝাইতো dxy dyz dzx dx² y² dz², এইগুলো বুঝাইতো। তার মানে এইগুলো দ্বারা আসলে এই যে px py pz এদেরকে দ্বারা কি বোঝানো হয়? এদের দ্বারা আসলে ও মানে হচ্ছে মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয়, যাদেরকে দিয়ে আমরা অরবিটাল প্রকাশ করি। কি প্রকাশ করি? অরবিটাল। অরবিটাল, এই পিএক্স পিওয়াই পিজেডি কিন্তু আসল অরবিটাল। আমরা যে পড়ি না এসপি ডিএফ, এইগুলো অরবিটাল, এইগুলো আসলে উপশক্তি স্তর। পিএক্স পিওয়াই পিজেড এইগুলো হচ্ছে আসল অরবিটাল। তার মানে এটা কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে অরবিটাল, কেমন? তারপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি হচ্ছে এল এর মান যদি 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? আমরা এল দিয়ে একটা সূত্র মনে রাখবো, ঠিক আছে? এদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আসে 12 + 1, তাহলে এখানে দেখো এটা হচ্ছে সূত্র। কোনো যদি এল এর মান দিয়ে দেয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রনের সূত্র, তাহলে 2 × 2, এল এর মান কত বলো তো ভাইয়া? এল এর মান হচ্ছে 2 দিয়ে দিয়েছে, তাহলে এই যে +1, তাহলে 2 × 2 = 4 আর 1 = 5, টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে আমরা বের করে ফেলেছি। কোনো কক্ষপথ দিলে জাস্ট আমরা কি করব? 2n²। যদি বলে 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, তখন 2n²। 3 নাম্বার বললে n এর মান 3 বসাবো, 4 বললে n এর মান 4 বসাবো, এভাবে বের করে ফেলবো, কেমন? আচ্ছা, আর সর্ববহিস্থ ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? সবসময় মনে রাখবো সর্ববহিস্থের অরবিটালের জন্য প্রযোজ্য কোনটা? আসলে ডি অরবিটালের জন্য সবসময় মনে রাখবো এল এর মান কয়েকটা হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 0 হলে এস অরবিটাল বোঝানো হয়, 1 হলে পি, 2 হলে ডি বোঝানো হয়, 3 হলে এফ বোঝানো হয়। বুঝতে পেরেছো? তাহলে ডি এর জন্য এল এর মান আসলে অলওয়েজ 2 হয়। তো তুমি এখানে 2 খুঁজো, 0 আছে হবে না, 1 আছে হবে না, 3 আছে হবে না, তাহলে এই যে 2 একটাই আছে 2। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে উত্তর হবে কোনটা? উত্তর হবে এইটা। বুঝতে পেরেছো আমার কথা? কোন অরবিটালটা সম্ভব, এই যে কোন অরবিটালটা সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব না, এটা আসলে কিভাবে আমরা খুঁজে বের করি? আমরা এটা একটা বেসিক জিনিস আসলে। 1p, এটা তো 9-10 শিখেছো। 1p সম্ভব কখনো? 2d কি কখনো সম্ভব? 3f কি কখনো সম্ভব? 1s সম্ভব। এটা তো একদম বেসিক জিনিস। এটা আসলে আমি এখন ওই তোমার হচ্ছে ওই কি বলে আহুবাউ নীতি দিয়ে ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাচ্ছি না, কেমন? আচ্ছা ঠিক আছে, আহুবাউ তো না, ওই যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়। এই যে দেখো কোন অরবিটালে সর্বোচ্চ, অরবিটাল মানে কক্ষপথ, সর্বোচ্চ
সর্বোচ্চ কক্ষপথের ধারণ ক্ষমতা আমি একটু আগে বলেছি 2n²। এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্বটা সর্বাধিক, তার মানে বোঝানো হয়েছে যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানেটা কি ভাইয়া বলো তো? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানে সেখানে সব থেকে বেশি, জায়গাটা ছোট, ইলেকট্রনের সংখ্যাটা বেশি। এখন এখানের মধ্যে তুমি বলতে পারো 1 2 3 4, এখানে তোমাকে প্রায়োরিটি দিতে হবে কার কক্ষপথটা সব থেকে ছোট, এইটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে ইলেকট্রন ঘনত্বের জন্য, যেমন জায়গা যত ছোট ইলেকট্রনের ঘনত্ব তত বেশি। কিন্তু 1 নাম্বার কক্ষপথের কথা বললে তো ভাইয়া জায়গা ছোট, 1 নাম্বার কক্ষপথ, কক্ষপথ 1 হইলে কি হবে? কক্ষপথ 1 হইলে তো ভাই এটা কক্ষপথ ছোট, কিন্তু এখানের থেকে তো বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন বেশি, কিন্তু অনেক বড়, বাইরের গুলো ইলেকট্রন বেশি হইলেও একটু বেশিই বড়, যার কারণে 1 নাম্বার কক্ষপথ যেহেতু সব থেকে ছোট, তাহলে এই যে দেখো 1s মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনের ঘনত্বটা সব থেকে বেশি হয়। বুঝতে পেরেছ? তারপরে দেখো এখানের মধ্যে বলেছে কোয়ান্টাম সংখ্যার মান এল এর মান এত হলে সেটটা আসলে কি হবে। এখানের মধ্যে আমরা কি বলতে পারি, এন এর মান যদি 4 হয় 4 দিব, ওই যে এল এর মান যদি 3 হয়, মনে আছে আমি একটু আগে লিখে দিয়েছি, এই যে দেখো এখানের মধ্যে এইগুলো একটু লিখে নিবা, এই যে দেখো এই যে 3 হলে এফ হয়, এই যে দেখো এফ হয় এফ, এইগুলো একটু লিখে নিবা, কেমন? এইগুলো আমি একবারই লিখে দিচ্ছি, এত সময় আসলে এখন নাই তোমাদের হাতেও। এই যে দেখো এটা হচ্ছে, এটা কি হবে, এফ হবে, অর্থাৎ এইটা আমরা একটু মনে রাখবো, আর উত্তরটা হলে কি 4f, কেমন? আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলেছে যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা এল এর মান 3 হলে এম এর মান কত। খুবই সোজা, আমরা এটা কোয়ান্টাম সংখ্যা থেকে শিখেছি। এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান আসলে কি হবে, এইটা মানের প্লাস মাইনাস পর্যন্ত, অর্থাৎ এইটা যে মানটা হয়েছে 3, মাইনাস থেকে শুরু করবো, -3 -2 -1, তারপরে হচ্ছে কি দিব, তাহলে এখানের মধ্যে দিব হচ্ছে গিয়ে তোমার 0 +1, তার পরবর্তীতে +2। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি এখানে কয়টা উত্তর, 1 2 3 4 5 6, 6টা। এই যে দেখো কোথায় +2 পর্যন্ত, এই যে দেখো এইটা হচ্ছে এইটা, এই যে একসাথে উত্তর দিয়ে দিয়েছে, একসাথে উত্তর দিয়ে দিয়েছে, কেমন? আচ্ছা, নিচের কোয়ান্টাম নাম্বারের তোমার হচ্ছে বাস্তব সেট কোনটা, সবসময় মনে রাখবে, এরকম বাস্তব সেট যদি তোমার কাছে দেয় সবসময় মনে রাখবে এন এর মান, সবসময় ভালো করে খেয়াল করে রাখবা, এন এর মান এল এর মানের থেকে বড় হয়, এইটার মান আবার হচ্ছে এম এর মান হবে প্লাস মাইনাস পর্যন্ত, এইটা একটু মনে রাখবা, ভালো করে বুঝো। এখানের মধ্যে এন এবং এল কোথাও সমান হতে পারে না, অলওয়েজ 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 এখানে এন এর মানটা এল এর থেকে বড় হবে। তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 1 আছে, এটাও মানে, এটাও মানে, এটাও মানে, এটাও মানে, এন এবং এল এর মানে কোনো সমস্যা নেই, কারণ এল এর মানটা কখনো এন এর মানের থেকে বড় হতে পারে না। তাহলে সবগুলো শর্ত মেনে গেছে, কোনোটা না মানলে বাদ দিয়ে দিতাম। এখানে দেখো এল এর মান এবং এম এর মানটা সমান হতে পারে, সমান হতে পারে, এম কি কখনো বড় হবে? উত্তর হচ্ছে না, এল এবং এম সবসময় সমান হয়। তাহলে এখানে দেখো এল হচ্ছে 1, দেখো এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, আবার বড় হতে পারে না এল, আসলে এই যে দেখো এল বড় হতে পারে, এম কখনো এর মান, এর মান এর থেকে, এল এর থেকে ছোট বা সমান, এটা একটু মনে রাখবা, ছোট অথবা সমান হবে, সবসময় মনে রাখবা। এটা ছোট, যদি এই জিনিসটা আমি এভাবে দিই তাহলে সব থেকে ভালো হয়, এর থেকে ছোট অথবা সমান, এরকম টাইপের, ছোট অথবা সমান মানে কখনো বড় হতে পারবে না। এখানে দেখো এম এর মান আছে, এটা 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 সমান দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, এটা ছোট দিয়ে দিছে, এল এর মান 0, এটার মান 0, সমান দিয়ে দিছে, এটা 0, এটা দিছে 1, কখনো কি, এই যে দেখো তো এখানের মধ্যে কি করছে ওরা, এল ইজ লেস দেন এম করে ফেলছে, তাহলে উত্তর হবে এটা। এটা একটু মনে রাখবা যে এল এর থেকে এন এর মান বড়, এল এর থেকে এম এর মান সমান অথবা বড় হবে, এইটা একটু মনে রাখবো, কেমন? এখানে দেখো 14তম, এই যে দেখো এটা হচ্ছে হুন্ডির নীতি অনুসারে দিয়েছে যে 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট আসলে কোনটা। বুঝতে পেরেছো আমার কথা? কি বলেছি, ক্লোরিনের 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। দেখো 14তম ইলেকট্রনের কথা যদি আমি বলি ক্লোরিনের, দেখো এখানে আমি যখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p5, এখন 14তম ইলেকট্রনটা খুঁজে বের করতে হবে। তো 14তম ইলেকট্রন কিভাবে খুঁজে বের করবো, এখান থেকে এই পর্যন্ত তার 10টা ইলেকট্রন চলে গিয়েছে, এই যে এখান থেকে এটা হচ্ছে 12টা ইলেকট্রন, এখানে গান, তাহলে 13 14 15 এগুলো সব 3p তে আছে। এখন ভাইয়া এটা আসলে কততম ইলেকট্রন বুঝবো কেমনে, এভাবে টান দিবা কোনটা কততম ইলেকট্রন বোঝার জন্য। হ্যাঁ, 1 2 3 4 5টা দিলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, 3p5, রাইট, 3p5। তাহলে এখানে দেখো এটা কত পর্যন্ত গেছিল, 12 নাম্বার পর্যন্ত, তারপর থেকে শুরু করে এই যে 13 14 15, এই যে, আর এটা তো পি অরবিটাল, এই যে দেখো 15,
তারপর হবে এখানে কি এই যে 16, তারপরে হচ্ছে 17। কিন্তু আমার যে এই যে ইলেকট্রনটা ছিল 12-র পরে 13, এই যে 14, এইটা হচ্ছে 14 নাম্বার ইলেকট্রন, এইটা হচ্ছে 14 নাম্বার ইলেকট্রন। তাহলে 14 নাম্বার ইলেকট্রনের জন্য কি হবে বলতো ভাইয়া? আমরা প্রথমে কিসে 14 নাম্বার ইলেকট্রন খুঁজে পাইছি? 3p তে ইলেকট্রন খুঁজে পাইছি। 3 এর জন্য n এর মান কত? 3। এল এর মান কত? বারবার বলেছি যে এল এর মান হবে 0 1 2 3 s p d f। তাহলে 1 হইলে p হচ্ছে, এই যে দেখো এটার মান হবে 1। তাহলে এখানে m এর মানটা কত হবে? এই যে দেখো তুমি যে এখানে করছো না, এটা হচ্ছে -1 0 +1। এটা আমার কোয়ান্টাম সংখ্যা যারা একটু প্যারা খাও, এটা কিন্তু একটা ঘ নাম্বার প্রশ্নের মতো দিয়ে দিয়েছে। আমার গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা দিয়ে একদম ডিটেইলসে ক্লাস করিয়ে দিয়েছি, সেটা একটু দেখে ফেলবা কেমন। এই যে দেখো এটার মান হবে, m এর মান কয়টা? এটার মান যদি -1 হয়, সরি 1 হয়, m এর মান হবে -1 0 +1, রাইট? তাহলে এখানে আমি তিনটার মধ্যে কোনটা বসাবো? এটা যেহেতু এই যে 0 বরাবর আছে, এটা 0-তে বসাবা। এস এর মান কত হবে? এস এর মান +1 নাকি -1? আমরা জানি উপরের দিকে যদি ইলেকট্রন উঠে থাকে তাহলে সেটা +½ হয়ে যায়। অর্থাৎ এটা হবে n এর মান 3, l এর মান 1, m এর মান 0। এই যে m এর মান 0, এই যে দেখো, তার মানে এটা হচ্ছে এটা, এই যে এইটা, এই যে এটা, এটা। আবারও বলতেছি, এই হিসাবটা না বুঝলে কোয়ান্টাম সংখ্যা তোমাকে আবারও দেখতে হবে। আই হোপ তোমরা কোয়ান্টাম সংখ্যা বা গুণদের নীতিটা পারো। না পারলে ডিটেইলসে একটু হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার উপর গুণগত রসায়নে ডিটেইলস ক্লাস রয়েছে, এটা কিন্তু ঘ নাম্বার প্রশ্নে দেয় কেমন। আচ্ছা, এখানের মধ্যে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মির বেশি। সবসময় মনে রাখবো যাদের আসলে তরঙ্গ বেশি, দৈর্ঘ্য বেশি, তাদের আসলে কম্পাঙ্ক কম হয়। কম্পাঙ্ক কম যাদের, তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়। এই ক্ষেত্রে আমরা এই যে এদের নামটা একটু মনে রাখবো। এক্স রে, এটা কি বেশি আসলে? তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা, সরি তরঙ্গ সংখ্যাটা বেশি। এইগুলো একটু থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আমরা একটু দেখে নিব কেমন। তার পরবর্তী সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে, ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে, ল্যামডার মান বের করতে বলার পরবর্তীতে তোমাকে বলবে যে ভাইয়া তুমি তো ল্যামডার মান বের করেছো, এটা কি দৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে নাকি অদৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে? এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে। বুঝতে পেরেছো আমার কথা? তো এই টাইপের যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে উত্তর দিবা, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। কোনটার ভ্যালু কত হবে, এইগুলোর মান একটু মুখস্থ রাখবা। এই যে দেখো এখানের মধ্যে বলছে যে এই ক্ষেত্রে লাইম্যান সিরিজের, আসলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? সবসময় মনে রাখবা লাইম্যান, বামার, প্যাশচেন, ব্র্যাকেট, ফুড, নাম 5টা মুখস্থ রাখতে হবে। লাইম্যান মানে 1, তারপর বামার 2, লাইম্যান, বামার, প্যাশচেন 3, তারপরে ব্র্যাকেট হচ্ছে 4 এবং ফুড হচ্ছে 5 নাম্বার। তার মানে লাইম্যান, বামার। তো এখানে কি বলছে? লাইম্যান, অর্থাৎ n এর মান হচ্ছে কি হবে বলতো? 1 হবে। এবং সবসময় মনে রাখবে n1, দুইটা কক্ষপথ যে পরীক্ষার হলে তোমার দেয়া থাকে, সবসময় মনে রাখবে এটার মানটা তুমি ছোট ব্যবহার করবা আর এটা বড় কক্ষপথের মানটা ব্যবহার করবা। তো 1 নাম্বার কক্ষপথ মানে তোমাকে কি বলেছে? লাইম্যান যেহেতু এখানে বলে দিয়েছে, তার মানে এটা 1 নাম্বার কক্ষপথ তোমাকে ইন্ডিকেট করতেছে কেমন। তারপরে দেখো হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত সৃষ্টি হবে? ওই যে আমি বললাম, জাস্ট এটা দিয়ে তুমি নির্ণয় করবা 1/λ সমান সমান হচ্ছে RH, তারপরে কি করব 1 - n1 স্কয়ার - 1/n2 স্কয়ার, এটা করব। এখন প্রশ্ন হচ্ছে RH এর মান কত বসাবো? ভালো করে খেয়াল করো, তোমার এখানে আসলে অ্যাংস্ট্রনের কথা বলেছে, সবগুলোর উত্তরে দেখো অ্যাংস্ট্রন দিয়ে দিয়েছে, রাইট? তো যেটাই দিয়ে থাক, তুমি এটা ল্যামডার মান 2টা জানো, মনে রাখবা ল্যামডার মান হচ্ছে, যদি তুমি ন্যানোমিটারে বের করতে চাও তাহলে বসাবা 10 96 78 গুণন 10⁻⁻²। যদি এটা তুমি ন্যানোমিটার এককে বসাইতে চাও, ন্যানোমিটার কেমন। এটা কখন ব্যবহার করব? যখন তোমাকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বলবে দেখা যাবে কিনা, বিভিন্ন রশ্মি দেখা যাবে কিনা, তখন আসলে ল্যামডার মান যদি আমরা, এই যে দেখো এখানে, সরি এটা হচ্ছে RH এর মান, তুমি RH এর মান যদি কখনো এই এককে বের করো বা এই এককে তুমি RH এর মান বসাও, তাহলে ল্যামডার এককটা তুমি কি কোন এককে পাবা? ন্যানোমিটারে পাবা। বাট তুমি যদি RH এর মানটা যদি কখনো মিটার এককে বসাও, তাহলে দেখবা 10 96 78 গুণন 10⁻⁻²। তাহলে এটাও দেখো 1 এর পরে দশমিক, অর্থাৎ তুমি এটা মিটার এককে পাবা। তো তুমি এটা মিটার এককে বের করবা। এবং এখানের মধ্যে দুইটা কক্ষপথ দেখো, দুইটা কক্ষপথ দেয়া আছে, রাইট? আমি সবসময় বলেছি n1 এর জায়গায় ছোট কক্ষপথের সংখ্যাটা বসাবা। এখানে বলছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর, তার মানে একটা হচ্ছে ভ্যালু 3 দেয়া, একটা 1 দেয়া, তাহলে ছোট শক্তি স্তর কোনটা? 1, তার মানে এটা হচ্ছে 1 স্কয়ার। 2 নম্বর শক্তি স্তর কোনটা? সরি এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তার মানে হচ্ছে 3 স্কয়ার, রাইট? এই দুইটা এখন বসায় দাও। এই যে তুমি মিটার এককে বসাইলে এই যে 10
96 78 গুণন 10⁻, এটা কত? এটা তো -2 হবে না বাবা, এটা তো মিটার এককে আর ন্যানোমিটার এককে কেমনে সাইব, এটা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, কেমন? এটা একটু মনে রাখবা, কেমন? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখলে এনাফ, আর লাগবে না। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে এটা হচ্ছে 10⁻7, তার পরবর্তীতে হচ্ছে 1/1 - 1 স্কয়ার। এখন তুমি যে ভ্যালুটা বের করবা, এটা যদিও বা একটা সিকিউ এর প্রশ্ন দিছে, ভ্যালুটা বের করবা, তার সাথে আসলে 10⁻10 গুণ করলেই আসলে তোমার অ্যাংস্ট্রম এককে বের হয়ে আসবে। অর্থাৎ তোমার যে এই যে ভ্যালুটা বের হবে, এই যে ভ্যালুটা বের হবে ওইটা এখানে বসাবা। বসানোর পরবর্তীতে আমরা সবসময় জানি 1 মিটার সমান সমান হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম, এটা আমরা একটু জানি সবাই, রাইট? তার মানে এই যে যদি আমি যে মিটার এককে পাচ্ছি সেটার সাথে 10⁻10 গুণ করলে হয়ে যাবে। এই টাইপের যে প্রশ্নগুলো দেয় তারা একটু শেষের দিকে আসলে করার চেষ্টা করবে, একটু সময় নেই। যে এখানের মধ্যে করে দেওয়া আছে, আমি এখানে 1 দশমিক লিখছিলাম, 10 করছে, এটা 6 দিছে। কারণটা কি? আমি দশমিকটা এক ঘর আগে দিয়েছি, তারা পরে দিয়ে একটা 10 আসলে কমিয়ে দিয়েছে। বুঝাইতে পেরেছি? অঙ্ক করে দেয়া আছে, তোমরা একটু করে নিবা। কোন শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে আসলে কোনটি? এগুলো বেশি ইম্পর্টেন্ট। সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটা, গাঢ় বেগুনি প্রকাশ করে কোনটা, কোনটা কোন কালার বর্ণ প্রদর্শন করতেছে শিক্ষা পরীক্ষায়, এইগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ প্রদর্শন করে। আয়ন শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ক্লাসে আয়ন শনাক্তকরণ বোঝানো সম্ভব না, আমি তোমাদেরকে বলবো আয়ন শনাক্ত থেকে সিকিউ যদি নাও আসে, এমসিকিউ আসবেই, এমসিকিউ ভাইয়া। সো এই যে কপার হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়েও করা যেতে পারে। এই যে দেখো এটা, মানে এইগুলো সব মনে রাখবা ভাইয়া, কোনটা কোন দায়ন। এই যে দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা এই যে K2H2SB2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত। এটা দ্বারা আসলে সোডিয়াম শনাক্ত করা যায়। পরীক্ষায় দিতে পারে সোডিয়াম কোনটা দ্বারা শনাক্তকরণ করা যায়। এই এত বড় বড় যৌগের নাম কিছু লিখে দিল, তখন আসলে কিভাবে ধরবা? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই, আমি ডিটেলসে পড়াবো না। দেখো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, তুমি কিছু করতে হবে না, আমার ইউটিউব চ্যানেলেও যেতে হবে না। আয়ন শনাক্তকরণ, আয়ন একটু স্পেস দিও, জাস্ট আয়ন শনাক্তকরণ একসাথে লিখে দিও না, আয়ন দিয়ে লিখে একটু স্পেস দিও, ওখানে দিও আয়ন শনাক্তকরণ। বুঝতে পেরেছো আমার কথা? আয়ন শনাক্তকরণ লিখে একটু সার্চ দিবা, দেওয়ার পরবর্তীতে দেখবে ইনশাল্লাহ এই ভিডিওটা চলে এসেছে। অলরেডি এই ভিডিওতে 1 লাখের উপরে স্টুডেন্টরা দেখেছে মাশাল্লাহ। সো বেশিক্ষণ না, এটা 5 মিনিট। যদি আয়ন শনাক্ত কাকে কি দিয়ে শনাক্ত করা হয় সেটা বুঝতে চাও, একটু 5 মিনিট মনোযোগ দিয়ে করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি মনে হয় যে আমি বর্ণ কোনটা কোন বর্ণ প্রদর্শন করে, সেটা 5 মিনিট, অর্থাৎ 10 মিনিটের একটা ক্লাস করে 5 মিনিট যোগ 5 মিনিট, এটা হচ্ছে আয়ন শনাক্ত। শুধু যদি শিখতে চাও আয়ন শনাক্তকরণ, 5 মিনিট দেখলে হবে। মনে হয় যদি আয়ন শনাক্ত করার পর যে বর্ণগুলো পড়ে সেগুলো কিভাবে করবে, এটার জন্য এটা সলভ করলেই ইনশাল্লাহ এনাফ, আর কিচ্ছু লাগবে না। তারপরে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা mx2 এর KSP এর মান এত হলে মোল পার লিটার এককে দ্রাব্যতা। খুবই সোজা, এগুলো হচ্ছে তোমরা সিকিউতে সব শিখেছো। mx2 মানে কি বলো তো ভাইয়া? mx2 মানে হচ্ছে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? m পাওয়া যাবে এবং 2x পাওয়া যাবে, অর্থাৎ এটা s এর দ্রাব্যতা, এটা 2s। তার মানে আমরা KSP সমান সমান কি লিখতে পারি এখানে? s গুণন 2s, এটা তো 2s রাইট, এটার উপর স্কয়ার। এখন এখানের মধ্যে কত হবে? 4s কিউব। তাহলে KSP এর মান কত? KSP এর মান হচ্ছে 7.4 গুণন 10⁻11 রাইট। তাহলে s এর ভ্যালু কত হবে? এই জাস্ট সাইড চেঞ্জ করে ফেলো, ভাগ করে ফেলো, জাস্ট উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। উত্তরটা বেরিয়ে যাবে। এখানের মধ্যে কত হবে? এখানে হচ্ছে 4 রাইট, উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা, হ্যাঁ, এটা করলেই উত্তরটা বের হয়ে যাবে, জাস্ট বের করে ফেলবা, কেমন? আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা এই যে পার্টগুলো পড়লাম, এখান থেকে মোটামুটি গুণগত রসায়নের প্রশ্ন আসে। সো তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা রিভিশন দেওয়া হয়েছে কিনা, হয়েছে মাশাআল্লাহ, বাট আমি যেই টাইপের কথা বলেছিলাম, এই যে ধরো আমি এটা এখন এই মান দিয়ে সলভ করাই দিলাম, পরীক্ষায় হতে পারে দ্রাব্যতা দিয়ে দিয়েছে, অর্থাৎ এস এর মান দিয়ে দিয়েছে, মানে এইটাই যে আসবে ব্যাপারটা তো এমন না। এখানের মধ্যে কি দিয়েছে? KSP দিয়েছে, KSP দিয়ে দিছে, এস এর মান চাইছে। হতে পারে পরীক্ষার মধ্যে তোমাকে এস এর মান দিয়ে দিছে, বলছে দ্রাব্যতার এত, KSP কত, কিচ্ছু না, তখন জাস্ট এস এর মানটা বসাই দিব। এভাবে কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করো, নিজে নিজে একটু সলভ করো, ইনশাআল্লাহ তুমি পারবা। আশা করি সবাই বুঝতে পারছো গুণগত রসায়নের পার্ট। ইনশাআল্লাহ নেক্সট আবার পরিমাণগত রসায়নে দেখা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।
আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টা থেকে এমন কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব যেগুলো পড়লে ইনশাআল্লাহ ওই টাইপের জিনিসগুলো পরীক্ষাতে ঘুরে ফিরে চলে আসে। তুমি মনে করো না যে ধরো আমি যে এমসিকিউ গুলো সলভ করবো হুবাহু আসবে, হ্যাঁ এই টাইপের আসবে, হয়তো বা হুবাহু চলেও আসতে পারে, আমি তো আসলে প্রশ্ন দেখিনি। সুতরাং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই টাইপগুলো থেকে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই রেখেছি। ইনশাআল্লাহ চলো এই ক্লাসগুলো এই টপিকের পড়াগুলো কমপ্লিট করে ফেলে। চলো আমরা এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বো। প্রথমে দেখো বলেছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক। আচ্ছা তীব্র জারক মানে কি জানো? তীব্র জারক মানে হচ্ছে যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়। কি গ্রহণ করতে চায়? উত্তর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে যারা। সবসময় মনে রাখবা গ্রুপ 17 মৌলগুলো তারা সব থেকে কাছাকাছি হ্যালোজেন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি আছে। তারা চায় কোনোভাবে টুক করে একটা ইলেকট্রন গ্রহণ করে 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। যার কারণে আমরা বলবো এটা গ্রুপ কত? অবশ্যই গ্রুপ 17তম হবে। এর থেকে একটু কম হইলে গ্রুপ 16, যদি 17 অপশনে না থাকতে 16, 16 অপশনে না থাকতে 15, বাট 17ই থাকে আর কি। সব থেকে বেশি হচ্ছে জারক হচ্ছে 17, আর সব থেকে বেশি বিজারক হচ্ছে গ্রুপ 1। জারক হচ্ছে গ্রুপ 1, বিজারক হচ্ছে গ্রুপ 1। কেন গ্রুপ 1 বিজারক? কারণ তারা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে দিতেছে মানে চায় আর কি। বুঝতে পারছো আশা করি। তার পরবর্তীতে আমি প্যারা খাইও না, স্লাইডটা ইনশাল্লাহ দিয়ে দিব। স্লাইডটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে চলে গেলে ইনশাল্লাহ এটার পিডিএফটা পেয়ে যাবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। পরবর্তীতে দেখো পর্যায় সারণীতে বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক। সবসময় মনে রাখবা কোনো কারোর সাথে যদি তোমাকে কর্ণ সম্পর্ক বের করতে বলে ওইটার পারমাণবিক সংখ্যার সাথে 9 যোগ করে দিবা। অর্থাৎ তুমি এখানে খেয়াল করো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের হচ্ছে 4, তাহলে টোটাল যোগ করলে কত আসে হচ্ছে 13। 13তম পরমাণুটার নামটা কি? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এটার উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। শুধুমাত্র কি করবা? যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি তাদের সাথে 9 যোগ করবা। যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে কম, সরি যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি, যদি তোমাকে বলতো অ্যালুমিনিয়ামের কর্ণমৌল কোনটা, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13 না? তার মানে এটা পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি, তাই আমি এটাকে 9 বিয়োগ করব, অর্থাৎ 4, অর্থাৎ বেরিলিয়াম হচ্ছে তার হচ্ছে কর্ণমৌল, কারণ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। সো 9 এর থেকে বেশি পারমাণবিক সংখ্যা হলে 9 বিয়োগ করব, 9 এর থেকে কম পারমাণবিক সংখ্যা যেমন বেরিলিয়াম আমরা 9 যোগ করে দিব, উত্তরটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। তার পরবর্তীতে দেখো পরবর্তীতে বলছে এইভাবেও তোমরা কর্ণ সম্পর্ক মুখস্থ রাখতে পারো, বাট মুখস্থ করার কোনো দরকার নেই। এইটার কর্ণ সম্পর্ক এইটা, এইটার কর্ণমৌল এইটা, জাস্ট পারমাণবিক সংখ্যার সাথে তুমি 9 যোগ করে দিলেই হবে। হ্যাঁ, সো এখন দেখো তার পরবর্তীতে এখানের মধ্যে M3+ 23টা ইলেকট্রন থাকলে কি জিজ্ঞেস করেছে? M3 আয়নে 23টা ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত? মজার বিষয় দেখো M3+ মানেটা কি? আমরা যখন কারো পারমাণবিক সংখ্যা হিসাব করব এইভাবে হিসাব করবো। দেখো M3+ মানে কি? সে আসলে M 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হয়েছে? M3+ পরিণত হয়েছে। তার মানে আমার তো আসলে M3+ এর হিসাব করতে হবে না, বলছে M এর পারমাণবিক সংখ্যা, মানে এক্স্যাক্টলি M এরটা হিসাব করতে হবে। তাহলে M3+ যেহেতু 3টা ইলেকট্রন বের করে দিয়েছে, তাকে যদি আমি M3+ এর সাথে যদি আমি 3টা ইলেকট্রন যোগ করে দেই তাহলেই তো M পাওয়া যাচ্ছে। মানে বিষয়টা খুবই সোজা। জেনারেলি চিন্তা করো ভাই, M মানে কি? M এর মানে M3+ হয়েছে মানে কি 3+ এর সময় তার 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে, রাইট? তো 3টা ইলেকট্রন বেরিয়ে গেলে M মানে কি? তার এখন তার ইলেকট্রন কয়টা? M3+ এর 23টা। তাহলে আগে যখন সে M ছিল তখন তার ইলেকট্রন কয়টা ছিল? 26টা। M3+ এর যদি হয় 23টা তাহলে M এর হবে 26টা, কারণ 3টা ইলেকট্রন তো M তো আর ত্যাগ করে নাই, M3+ ত্যাগ করেছে, রাইট? তাহলে 26টা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নামটা কি? উত্তর হচ্ছে আয়রন। তাহলে এখানে কোনটা? আয়রন। এই যে দেখো 26। বুঝাইতে পারছি? যদি এরকম মাইনাস হইতো তাহলে ইলেকট্রন গুলো কি করতাম? বের করে দিতাম, বিয়োগ করে দিতাম আসলে। ক্রোমিয়াম পরমাণুতে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? অযুগ্ম শব্দের অর্থটা কি? অযুগ্ম শব্দের অর্থ হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিজোড় ইলেকট্রন রয়েছে কতগুলো আসলে? এই টাইপের যখন তোমরা প্রশ্ন দেখবা তখন একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি বিজোড় ইলেকট্রনটা হিসাব করবা তখন তুমি খেয়াল করবা এই যে ক্রোমিয়ামের কথা বলেছে, তখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি দেখা যায় বলো তো? বলছে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, দেখা যায় 3d5, তার পরবর্তীতে 4s1। তখন তোমাকে যেটা করতে হবে, এটা তো সবার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, রাইট? সবার শেষের দুইটা। তো ডিকে এগুলোর বিজোড় ইলেকট্রন বের করার ক্ষেত্রে আমরা এভাবে অরবিটাল গুলো আট করবো, 1 2 4, অর্থাৎ এটা হচ্ছে ক্রোমিয়ামের D5। তাহলে D5 হলে কি করবো? আমরা হুন্ডের নিতে নিতে শিখেছি না, একটা একটা করে আগে ইলেকট্রন দিব। এই যে 5টা ইলেকট্রন চলে গেল। তার পরবর্তীতে কি আছে? তার 4s1 আছে, রাইট? তাহলে 4s1 এর ক্ষেত্রে আমরা কি করবো? এই যে দেখো 4s1, তাহলে 4s1 কি? একটা ইলেকট্রন, তাই একটা। দেখো তো এখানে সবগুলোই কি বিজোড় না?
একটা বিজোড়, দুইটা বিজোড়, তিনটা বিজোড়, চারটা বিজোড়, পাঁচটা বিজোড়, ছয়টা বিজোড়। তার মানে উত্তর হচ্ছে ছয়টা বিজোড়। যারই করুক না কেন, কোনো আয়ন দিয়ে জিজ্ঞেস করুক, যেভাবে ইচ্ছা জিজ্ঞেস করুক, শুধুমাত্র কি করবা, এভাবে হচ্ছে হুন্ডের নীতি অনুসারে এভাবে ফেলাই দিবা। যদি তুমি কখনো দেখো যে D4 এ কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, জাস্ট তুমি কি করবা, এভাবে ডিটাকে আট করবা, 1 2 3 4 5, রাইট? এই যে চারটা মানে 1 2 3 4টা বিজোড় ইলেকট্রন, সবগুলো বিজোড়। এখন তোমার মনে হইতেই পারে D4 মানে হচ্ছে জোড়া, সংখ্যাটা দেখতে জোড়া, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিজোড় ইলেকট্রন আছে। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? ঠিক আছে। তার পরবর্তীতে বলছে এখানের মধ্যে যে ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ এর আয়নের ন্যায়। দেখো অ্যালুমিনিয়াম 3+ এর মতো ইলেকট্রন বিন্যাস কার? তো অ্যালুমিনিয়াম 3+ মানে কি? অ্যালুমিনিয়াম 3+ মানে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে দিছে। তো অ্যালুমিনিয়াম যখন 3টে ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার ইলেকট্রন আগে কয়টা ছিল বলো তো ভাইয়া? ইলেকট্রন আগে ছিল 10টা। তো 3টা যদি ত্যাগ করে দেয় অ্যালুমিনিয়াম 3+, তাহলে সরি, আগে ইলেকট্রন ছিল 13টা, রাইট? তো সে যদি 3টে ইলেকট্রন বের করে দেয়, তার ইলেকট্রন সংখ্যা এখন 10টা। তাহলে যোগ বিয়োগ করলে তার ইলেকট্রন সংখ্যা হবে এখন কয়টা? 3টা। তার ইলেকট্রন সংখ্যা 3টা যদি বের করে দেয়, কি হিসাব করতেছি, শরীরটা ভালো নাই, ইলেকট্রন আসলে 3টা বের করে দিছে, তাহলে তার ইলেকট্রন বর্তমানে আছে কয়টা? 10টা। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কয়টা? 3টা বের করে দেওয়ার কারণে 10টা। 10টা কার ইলেকট্রন? নিয়নের ইলেকট্রন, রাইট? কারণ এখানের মধ্যে নিয়ন আছে, দেখো ভালো করে খেয়াল করো, নিয়ন আছে। কোনটির ইলেকট্রন? অ্যালুমিনিয়াম 3+ এর মতো। এখানের মধ্যে অক্সিজেন আছে। ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস মানে কি? ফ্লোরিনের ইলেকট্রন থাকে কয়টা? 9টা। -1 মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। এখানে মধ্যে ক্লোরিন মাইনাস, তার মানে তার ইলেকট্রন কয়টা? ক্লোরিনের থাকে 17টা, একটা গ্রহণ করার ফলে হয়েছে 18টা। ম্যাগনেসিয়াম প্লাস, তার মানে তার ইলেকট্রন ছিল 12টা, একটা বের করে দিলে কয়টা হবে? 11টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? আমরা সবাই জানি 8টা। তার মানে এখানে উত্তরটা কি হবে? ফ্লোরিন মাইনাস। হ্যাঁ, অথবা এখানের মধ্যে যদি উত্তর নাও দেওয়া থাকতো, তাহলে এখানে নিয়ন থাকলে নিয়নও উত্তর হয়ে যেত। বুঝাইতে পারছি? এইগুলো একটু বুঝতে হবে। এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা? খুবই ইজি প্রশ্ন, বাট মনে রাখতে হবে এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা, পি ব্লকের মৌলের সংখ্যা কয়টা, ডি ব্লকের মৌলের সংখ্যা কয়টা, এইগুলো একটু মনে রাখবে। এস এর 14টা, পিতে 36টা, ডিতে 41টা এবং এফ ব্লকে 27টা ইলেকট্রন থাকে। এই সংখ্যাগুলো একটু আমরা মুখস্থ রাখবো, কেমন? আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক? আমরা সব সময় বরাবরই পড়ে এসেছি, যদি এই পাশ থেকে এই পাশে যায় আকার ছোট হয়, উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। এগুলো তো আমরা শিখেছি, রাইট? এখানের মধ্যে প্রথমে তুলনা দিচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম প্লাস। এখানে ফ্লোরিন, ফ্লোরিন মনে হয় মাইনাস হতো এখানের মধ্যে। যাই হোক, অপশনগুলো খুবই অদ্ভুত অপশন, রাইট? এবার দেখো এখানের মধ্যে আমরা কিভাবে এভাবে চিন্তা করব। দেখো এখানের মধ্যে যখন একই পরমাণু দিবে, সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো, সোডিয়াম এবং কি সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম প্লাস কিন্তু সে নিয়নের মতো অবস্থা লাভ করছে, রাইট? দেখো ভালো করে খেয়াল করো, নিয়নের পরে কি হয়? নিয়নের পরে কিন্তু গিয়ে সোডিয়াম থাকে। দেখো ভালো করে খেয়াল করো, সোডিয়াম প্লাসটা, সোডিয়াম প্লাস কার মতো অবস্থা লাভ করছে? সে কিন্তু অ্যাকচুয়ালি নিয়নের মতো অবস্থা লাভ করছে। নিয়নের থেকে কিন্তু স্বাভাবিক সোডিয়াম বড় হয়, এটা কিন্তু আমরা জানি। তার মানে আমাদের এখানে 1 নম্বর অপশনই যেটা, সেটা হচ্ছে এই যে এইটা, সোডিয়ামটা বড় হবে। আর এই দিকের অপশনগুলো যদি দেখি, অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, এটা অ্যালুমিনিয়াম 3+টা কখনোই বড় হবে না। এটা আয়ন বাদ দিয়ে হিসাব করা যেতে পারে। দেখো আমাদের ম্যাগনেসিয়ামের পরবর্তীতে কিন্তু অ্যালুমিনিয়াম থাকে। যেমন ম্যাগনেসিয়াম ওই পাশে গেলে কি আকারগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে না? এ পাশে গেলে, বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, এপাশে যত আসবে আকার কি হবে? ছোট হবে, যার কারণে ম্যাগনেসিয়ামটা বড় হয়। সেম একইভাবে যদি কোনো আয়নের তুলনাও আসে, সেম গোস ফর আয়নগুলো এরকম হবে। যদি এখানে সোডিয়াম আসতো, সোডিয়ামের আকারটা বড় হতো। সেম গোস ফর এই যে সোডিয়াম প্লাস থাকলে এটার আকারটা বড় হতো। এইভাবেও আমরা হিসাব রাখতে পারি। বুঝতে পেরেছো আমার কথা? বাট কখনো যদি দেখো যে মানে হচ্ছে সোডিয়াম একই আয়নের তুলনা করতে বলছে, তখন আমরা এইভাবে হিসাব করার চেষ্টা করবো, কেমন? তারপরে দেখো প্রথম আয়নীকরণ শক্তি বেশি, সবসময় মনে রাখবা প্রথম আয়নীকরণ শক্তি এখানের মধ্যে দেখবা এইটা কমন আসে, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। খুবই গুরুত্বপূর্ণ, 9-10-এও পড়েছিলা। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। আর কার্বন, বেরিলিয়াম, এই পাশে মৌলগুলো তো আস্তে আস্তে হচ্ছে এই পাশে চলে গেছে। অর্থাৎ এখানের মধ্যে যদি আমরা হিসাব করি, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তার মানে এখানের মধ্যে সব থেকে বেশি হবার কথা কোনটা ছিল? যে সব থেকে ওইদিকে তার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, রাইট? কিন্তু সব থেকে ডান দিকে গেলে এখানের মধ্যে হওয়ার উচিত কোনটা ছিল? অক্সিজেনের। বাট অক্সিজেনটা হয় না, কে হয়? নাইট্রোজেন হয়। কেন ভাইয়া? কারণ হচ্ছে নাইট্রোজেনের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি পাও 2s2
2p3 অর্থাৎ এখানে p অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে। যেহেতু p অরবিটালটা অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিতিশীল হয়। বুঝতে পেরেছি? এখানে উত্তর হবে কি নাইট্রোজেন। আশা করি এগুলো পারবা ভাই, এগুলো 9-10 এর জিনিস, বেসিক জিনিস। ঠিক আছে, ঠিক আছে, এই যে এইটা 9-10 এর বেসিক জিনিস, প্যারা খাওয়ার দরকার নেই, এটা আমি পিডিএফটা দিয়ে দেবো। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক সবসময় মনে রাখবে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আসক্তি আসলে কমে যায়, এপাশ থেকে এপাশে গেলে বাড়ে। তাহলে এই উপর থেকে নিচের দিকে গেলে কি হয় ভাইয়া? কমে। আর ইলেকট্রন আসক্তি এই দিকে গেলে কি হয়? বাড়ে। এগুলো আমরা সবাই পারি, রাইট? এবার দেখো উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু কমে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে সব থেকে বেশি উপর যত নিচে যাবা তত কমবে। তার মানে ফ্লোরিনেরটা তো সব থেকে বেশি হওয়া উচিত, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু এটা হয় না। আমরা জানি যাহা কিছু ব্যতিক্রম তাহা কিছুই পরীক্ষায় আসে। এই দুইটার একটু পার্থক্য হয়। কেন পার্থক্য হয়? কারণ হচ্ছে এই ক্লোরিনের আসলে ইলেকট্রন ঘনত্বটা কম, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কম। কিন্তু ফ্লোরিনের দেখবা ইলেকট্রন বিন্যাস করলে হয় 2s2 2p5, আর এর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 3s2 3p5 হয়, রাইট? এটা কিন্তু সিকিউতেও আসে। কেমন? তো এর আসলে দেখো 2 নাম্বার কক্ষপথ কিন্তু ছোট কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, আর এটা 3 নাম্বার কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তার মানে কার কক্ষপথটা ছোট? এই যে ফ্লোরিনের কক্ষপথটা ছোট, রাইট? তাহলে যার কক্ষপথ ছোট সেখানে ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলকভাবে বেশি হয়। তো ইলেকট্রন ঘনত্ব বেশি হলে ইলেকট্রনদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, সেখানে ইলেকট্রন আসলে বাহির থেকে প্রবেশে বাধাগ্রস্ত হয়, যার কারণে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়। এই কারণে বলা হয় আসলে এই দুইটার মধ্যে যেহেতু ক্লোরিনের আকারটা একটু বড়, এর ইলেকট্রনের বিকর্ষণগুলো কম, যেহেতু এটা 3 নাম্বার কক্ষপথ, যার কারণে এখানে হয় কি জানো? ক্লোরিন, তারপর হয় ফ্লোরিন, তারপর হয় ব্রোমিন, তারপরে হয় আয়োডিন। বুঝাইতে পারছি? তাহলে ক্লোরিন, ফ্লোরিন, এই যে দেখো এখানের মধ্যে কি হবে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বুঝাইতে পারছি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এটা একটু পড়বা। এই যে এই কারণগুলো যখন আমি তোমাদেরকে দিয়ে দিব, এই জিনিসগুলো পড়ে, এগুলো সিকিউতেও আসে। হ্যালোজেন হ্যালাইডের অণুগুলোর মেরুর প্রবণতা ক্রম, আসলে এইটার মেরুর প্রবণতা ক্রম ডিপেন্ড করে আসলে তড়িৎ ঋণাত্মকতার উপরে। তড়িৎ ঋণাত্মকতা কিসের উপর? তড়িৎ ঋণাত্মকতা। মেরু মানে যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে তত বেশি পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হতে পারবে। এইটাই বলছে মেরু, মানে ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু, অর্থাৎ দুইটা প্রান্ত। তো আমরা সবসময় মনে রাখবো উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান আসলে কমে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে যখন আমরা খেয়াল করব ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে সব থেকে কম কার? এখানে কোনো ব্যতিক্রম নাই, এটার ব্যতিক্রম ছিল ইলেকট্রন আসক্তিতে। বাট এটার ক্ষেত্রে কি হবে? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর হচ্ছে আয়োডিনের, রাইট? তার মানে এখানের মধ্যে আমরা কি লিখতে পারি দেখো তো? সবগুলোর ক্ষেত্রে কমন হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এই যে তার মানে উত্তর কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। উত্তর কোনটা? উত্তর হচ্ছে এইটা। বুঝাইতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে দেখো নিচের কোন যৌগে পাই বন্ধন আছে? সবসময় মনে রাখবা যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে ডাবল বন্ধন যেখানে থাকে সেখানেই পাই বন্ধন থাকে। তো প্রথম অপশন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সংকেতটা হচ্ছে এরকম। তো যেখানে ডাবল বন্ধন থাকে সেখানেই পাই বন্ধন থাকে। যেহেতু এখানে ডাবল বন্ধন আছে তার মানে এখানে পাই বন্ধন আছে। ডাবল বন্ধন মানে এখানের মধ্যে পাই বন্ধন আছে। আমি বুঝাইতে পারছি? তার মানে এটার উত্তরটা কি হবে? কার্বন ডাই অক্সাইড। বুঝাইতে পারছি? ভেরি গুড। তার পরবর্তীতে দেখো পর্যায় সারণী কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? এগুলো মনে রাখবে। হ্যালোজেন বলা হয় 17 নাম্বার গ্রুপের মৌলকে, চ্যালকোজেন বলা হয় 16 নাম্বার গ্রুপের মৌলকে। নিকটোজেন আসতে পারে পরীক্ষায়, কোন গ্রুপের মৌলকে নিকটোজেন বলা হয়? গ্রুপ নাম্বার হচ্ছে 15 নাম্বার গ্রুপের যে মৌলগুলো নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, হ্যাঁ, আর্সেনিক, এই যে মৌলগুলো আছে এদেরকে নিকটোজেন অথবা শ্বাসরোধকারী, মানে এগুলো দিয়ে শ্বাসরোধ করে মানুষকে মারা সম্ভব আসলে। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় নিকটোজেন। কোনটাকে কোনটা কি বলা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে। কেমন? নিচের যুগলে অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। সবসময় মনে রাখবা যাদের আসলে ডি ব্লক মানে যত বেশি অধাতুর দিকে যাব, অর্থাৎ দেখবা যখন তুমি ওই যে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করছো না, ওই যে পড়ছো না, এটা সিকিউতে আসে, এটা আসলে অষ্টক সম্প্রসারিত যৌগ। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা আসলে অষ্টক সম্প্রসারিত যৌগ। তার মানে এই যে এটা কিন্তু আমি পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম থিওরিতে। কেমন? এইগুলো আসলে কি হয়? অষ্টক সম্প্রসারিত হয়। কি হয়? অষ্টক সম্প্রসারিত হয়। তার পরবর্তীতে দেখো নিচের কোনটা আর্দ্র বিশ্লেষিত হয়? আর্দ্র বিশ্লেষণের একটা মূল সূত্র হয়
হ্যাঁ, আদ্র বিশ্লেষণের একটা মূল শর্ত হচ্ছে ফাঁকা ডি ব্লক থাকতে হবে, ফাঁকা ডি ব্লক থাকতে হবে। এখানে কার্বনের দেখবা ফাঁকা ডি ব্লক নাই, এটা আউট। সোডিয়ামের ক্ষেত্রে সে ইলেকট্রন ত্যাগ করে দেয়, যার কারণে সে নিয়নের মতো অবস্থা লাভ করে, যার কারণে এটা 2 নাম্বার কক্ষপথ, এটা আউট। কার্বনের নাই ডি অরবিটাল, আউট। কিন্তু সিলিকনের দেখো ফাঁকা ডি অরবিটাল থাকে। কেন ভাই? এটা তো ইলেকট্রন বিন্যাসে তো ডিতে ইলেকট্রন যায় না, দরকার নাই তো, 3s2 3p2, বাট 3d তো থাকে, অ্যাটলিস্ট 3d তো থাকে। 3d থাকলেই আসলে হচ্ছে গিয়ে ডি থাকলেই সেটা আদ্র বিশ্লেষিত হয়, যার কারণে উত্তর হয় সিলিকন টেট্রা ক্লোরাইড, রাইট? আচ্ছা, দ্বৈতকার অণু মনে রাখবা সবসময়, কার্বন ডাই অক্সাইডকে আসলে, আচ্ছা কার্বন ডাই অক্সাইড না, সিলিকন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইডকে দ্বৈতকার অণু বলা হয়, কারণ এটা বালু, বালু পড়েছ না? দ্বৈতকার অণুর এই সংকেত, এটা কিন্তু সিকিউতে আসে। অনেকগুলো সিলিকন পাশাপাশি যুক্ত হয় এভাবে, অনেকগুলো সিলিকন, বইয়ের মধ্যে একটা স্ট্রাকচার আছে না, অনেকগুলো সিলিকন আসলে পাশে এভাবে যুক্ত হয়, হয়ে দ্বৈতকার একটা বিশাল আকৃতির একটা অণু গঠন করে। বুঝাইতে পারছি? বিশাল আকৃতির একটা অণু গঠন করে। কি করে? বিশাল আকৃতির অণু গঠন করে। কি করে? বিশাল আকৃতির অণু গঠন করে। কেমন? এই যে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এইটাই হচ্ছে বৃত্তাকার অণু, এই জন্য সিলিকন ডাইঅক্সাইডকে কি বলা হয়? দৈত্যাকার অণু বলা হয়। কেমন? আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে কোন যৌগটি সম্ভব না? সবসময় মনে রাখবা, পরীক্ষার মধ্যে কমন একটা জিনিস আসে, NCl5 সম্ভব হয় না, এটা কমন একটা জিনিস, কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, ডি অরবিটাল নাই, আসলে ডি অরবিটাল নাই, যার কারণে আসলে NCl5 সম্ভব হয় না। এটা একটু, এগুলো আমরা জানি, এগুলো 9-10-এও পড়ে এসেছিলাম, রাইট? সো 9-10-এর এগুলো একদম বেসিক জিনিস। তার পরবর্তীতে যদি আমরা দেখি, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের না? খুবই ভালো একটা প্রশ্ন। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কি আছে? হিলিয়াম আছে, তারপরে নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, রাইট? অনেক কিছু আছে। বাট দেখবা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসী হচ্ছে 1s2, অর্থাৎ তার এখানের মধ্যে দেখো তো পি ব্লক নাকি এটা এস ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটা যেই ব্লকে প্রবেশ করে তাকে সেই ব্লক মৌল বলা হয়। হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা এস ব্লকে প্রবেশ করেছে, যার কারণে এটা আসলে এস ব্লক মৌল, নট পি ব্লক। যার কারণে এটা কি হবে? এটা হচ্ছে হিলিয়াম হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তর হচ্ছে হিলিয়াম হয়ে যাবে। কেমন? আচ্ছা, তার পরবর্তীতে দেখো, নিচের কোন মৌলটি জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? সবসময় মনে রাখবো ভাইয়া, জারণ সংখ্যা, ডি ব্লকের মৌলের পরিবর্তনশীল জারণ অবস্থা থেকে প্রশ্ন আসতে পারে, সবসময় মনে রাখবো। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কিন্তু +6 হতে পারে, ম্যাক্সিমাম জারণ সংখ্যা হোল্ড করে রাখতে পারে, এইটা একটু মুখস্থ রাখবো। বইয়ের মধ্যে যখন পড়বো বিভিন্ন মৌল, আয়রন 2+ হতে পারে, 3+ হতে পারে, কোবাল্ট কত হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, সর্বোচ্চ কে কত হতে পারে? ম্যাঙ্গানিজ +5 হতে পারে, তার পরবর্তীতে এটা +6, তারপর একটা ম্যাঙ্গানিজ। তো এই জিনিসগুলো একটু মনে রাখবো ভাইয়া। কেমন? এই জিনিসগুলো একটু মনে রাখবো, আসলে কার জারণ মান কত হতে পারে। বইয়ে খুললে অজস্র প্রশ্ন বলেছে। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা? এইটা একটু বড় সড়ো জিনিস দিয়ে দিয়েছে। প্রথমে কি করছে? ম্যাঙ্গানিজ 2+, তারপরে তুমি যে কোনো একটাকে ধরবা, সবগুলোতে দেখবে একই মৌল দেওয়া আছে। এখন তুমি যখন ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন বিন্যাস করবা, তাহলে স্বাভাবিক ম্যাঙ্গানিজের তুমি আগে ইলেকট্রন বিন্যাস করো। ম্যাঙ্গানিজ কত জানো? স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে 25। তো ইউজুয়ালি যদি আমি 25-এর ইলেকট্রন বিন্যাস করি, তখন আমি কি দেখতে পারবো? আর্গন পর্যন্ত আমরা কমন জানি, 18 হয়ে গেল। তার পরবর্তীতে কি হয়? 3D, তার পরবর্তীতে 4s, তাহলে 4s2 যায়, তাহলে 20, আর এখানে হচ্ছে 5, 25। এখন এর বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আমরা একটু দেখি। ডিতে দেখি 1 2 3 4 5, তাহলে 5টা ইলেকট্রন আছে, রাইট? তার মানে এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে ম্যাঙ্গানিজের বিজোড় ইলেকট্রন সংখ্যা উত্তর পাইলাম 5টা। ভাইয়া এটাতে নিলেন না ভাইয়া? এসে দেখো, এটা তো কমন সেন্স। 4s2 মানে কি? এটা তো জোড়া ইলেকট্রন, এটা তো বিজোড়া না, তার মানে এর হচ্ছে জোড়া। তারপরে দেখি আয়রন 2+ দেওয়া আছে। আর আরেকটা কথা হচ্ছে এখানে মধ্যে মজার বিষয়, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ কিন্তু 2+ বলে দিছে। 2+ মানে কি? 2+ মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তার মানে 4s কত হয়ে যাবে? 4s 0, এটা হিসাবেই আসবে না, 4s 0 হবে। তার পরবর্তীতে দেখো আয়রনের কথা বলে দিয়েছে। আয়রন কত? 2+। শুধুমাত্র আয়রনের যদি ইলেকট্রন বিন এভাবে করবা, সবটা করবা না, আর্গন পর্যন্ত গেলেই 18। তারপরে 18 পরে হিসাব কি আসে? 3D আসে হচ্ছে গিয়ে তোমার 6, তার পরবর্তীতে আসে 4s2, রাইট? তা আয়রন 2+ মানে কি? আয়রন 2+ মানে এই 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, এই 2টা ইলেকট্রন নাই। তাহলে এই 6টা ইলেকট্রনের যদি তুমি এখানের মধ্যে করো 1 2 3 4 5, 6টা ইলেকট্রনকে দিলে কি হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা? এটা তো জোড়া। 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন কয়টা? উত্তর হচ্ছে 4টা।
তারপরে দেখি ক্রোমিয়াম 3+, তো স্বাভাবিক ক্রোমিয়াম কি হয়, আর্গন পর্যন্ত যায়, তাহলে এটা তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস 3d5 4s1, তাহলে এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, 3টা। তাহলে 3টা ত্যাগ করবো কিভাবে ভাইয়া, উত্তর হচ্ছে এখান থেকে আমার একটা যাবে আর এখান থেকে 2টা যাবে, তাইলেই টোটাল 3টা হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে একটা গেলে 4s বাদ, এখান থেকে 2টা গেলে 3d3 থাকে। তাহলে 3d3 মানে কি, এভাবে যদি আমি করি 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে একটা ইলেকট্রন 2টা ইলেকট্রন 3টা ইলেকট্রন, তার মানে কয়টা ইলেকট্রন আছে এর, একটা বিজোড় 2টা বিজোড় 3টা বিজোড়, তার মানে এর বিজোড় ইলেকট্রন সংখ্যা 3টা। তার মানে সব থেকে বেশি ম্যাঙ্গানিজ, তারপর আয়রন 2+, তারপর এটা করে দেওয়ার কারণ আছে, পরীক্ষায় শুধু ক্রোমিয়াম জিজ্ঞেস করতে পারে, আয়নেরটা জিজ্ঞেস করতে পারে, যাই জিজ্ঞেস করুক না কেন তুমি যাতে করে সবগুলোর উত্তরই করতে পারো, এই জন্য আমি কি করে দিয়েছি, সবগুলোরই আসলে এইখানে একভাবে একসাথেই দেখাই দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে ক নাম্বারটা। এই যে এখানের মধ্যে একটা প্রশ্ন, ফসফিয়ানিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কতটি, খুবই মজার প্রশ্ন। এই যে দেখো ইলেকট্রন সংখ্যা, তাহলে ফসফরাসের ইলেকট্রন কয়টা বলতো, 15টা, যোগ একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন, তাহলে +1 মানে প্লাস থাকলে ওইটা বের করে দিছে একটা ইলেকট্রন, +1 মানে কি একটা ইলেকট্রন বের করে দিছে, তাহলে 19, এটা হবে 18টা, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা, উত্তর হচ্ছে 18টা ইলেকট্রন। এই যে এই 18টা ইলেকট্রন। তারপরে নিচের কোনটা প্যারাম্যাগনেটিক, সবসময় মনে রাখবা যাদের বিজোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করলে বিজোড় ইলেকট্রন পাবা, তাদেরকে আসলে প্যারাম্যাগনেটিক বলা হয়। আর ডায়াম্যাগনেটিক মানে কি, ডায়াম্যাগনেটিক যদি বলতো ডায়াম্যাগনেটিক বললে তাদের যদি জোড়া ইলেকট্রন থাকে সর্ববহিস্থ শক্তি স্তরে, তাহলে সেটাকে ডায়াম্যাগনেটিক বলে। আর প্যারাম্যাগনেটিক মনে রাখবা, ফেরোম্যাগনেটিক মনে রাখবা, এই 3টা টার্ম, হয়তো বা আমি প্যারাম্যাগনেটিক পড়াচ্ছি, ডায়াম্যাগনেটিক চলে আসলো, ফেরোম্যাগনেটিক আসলো, ফেরোম্যাগনেটিক, তাহলে ফেরোম্যাগনেটিক হচ্ছে মনে রাখবা ফোকিনি, ফেরাস কোবাল্ট নিকেল, এই 3টা, ফেরাস কোবাল্ট নিকেল, ফতে ফেরোম্যাগনেটিক, ফতে ফোকিনি, মনে রাখবা এটা ফেরোম্যাগনেটিক ফোকিনি, এভাবেও মনে রাখতে পারবা, বুঝতে পেরেছো আমার কথা? এবার দেখো এখানে বলছে নিচের কোনটা প্যারাম্যাগনেটিক, রাইট, কি বলেছে, প্যারাম্যাগনেটিক বলেছে। তাহলে এখানে যখন তোমাকে প্যারাম্যাগনেটিক বলবে, ইলেকট্রন বিন্যাস করে দেখবা বিজোড়া ইলেকট্রন কোথায় আছে সর্বশেষ শক্তি স্তরে, ইলেকট্রন বিন্যাস করে দেখবা এখানের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় এর ইলেকট্রন হচ্ছে 4s1, এর ইলেকট্রন হচ্ছে 4s2, এর ইলেকট্রন হচ্ছে 3s, এর ইলেকট্রনেও দেখবা সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 4s2, এরটা দেখবা 3s2, বুঝতে, ক্যালসিয়াম আর জিঙ্কের পার্থক্য তো 3D আছে, রাইট? তাহলে উত্তর কি হবে, এই যে দেখো একটা বিজোড়া ইলেকট্রন, তাই কপার হচ্ছে প্যারাম্যাগনেটিক। আমাকে যদি বলতো ডায়াম্যাগনেটিক, জিঙ্কটাও হয়তো ডায়াম্যাগনেটিক, এটাও হয়তো ডায়াম্যাগনেটিক, এটাও হয়তো ডায়াম্যাগনেটিক, বাট যদি আমাকে বলতো ফেরোম্যাগনেটিক, ফেরাস কোবাল্ট নিকেল, এগুলো দিয়ে আমরা একটু মনে রাখবো, কেমন? এখানে বলছে যে একটা জটিল যৌগ দিয়ে বলছে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত, সবসময় মনে রাখবা সন্নিবেশ সংখ্যা বের করার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের লাস্টে যেই সংখ্যাটা থাকে এইটাই হয় সন্নিবেশ সংখ্যা। ইন কেস যদি ধরো এটা এরকম দেয়া নাই, এই যে ক্লোরিনটা দেয়া নাই, তাহলে এর সন্নিবেশ সংখ্যা হতো কত, উত্তর হচ্ছে ভাইয়া 4। বাট যেহেতু ক্লোরিন দেয়া আছে, ক্লোরিন কতগুলো সংখ্যায় দেয়া আছে, তখন তোমাকে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরের সংখ্যাটা এবং এইটার সংখ্যাটা যোগ করে দিতে হবে, অর্থাৎ দুইটা হবে কত, 6। তাহলে উত্তর কত, উত্তর 6। আবারও বলতেছি, মাঝে মাঝে দেখবে ক্লোরিন নাই, মানে লাস্টের দিকে, এই ফার্স্টেরটা নেই কিন্তু লাস্টেরটা, যদি মাঝে মাঝে তুমি দেখো যে ভাইয়া কিছু নাই শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা একটা এবং শেষেরটা যোগ করে দিবা। যেমন যদি এরকম থাকতো কপার NH3, এখানে 4, এরকম করে কোনো কিছু একটা দিয়ে দিছে, রাইট? তাহলে এখানের মধ্যে তো কোনো কিছু নাই, তাহলে এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। এভাবে আমরা একটু মনে রাখবো, কেমন? যদি একাধিক ফার্স্ট ব্র্যাকেট দেয়া থাকতো, ধরো এটার পাশে যদি ধরো এরকম করে দেয়া থাকতো, মানে আমি বলতেছি আর কি উদাহরণ দিয়ে, পানি দিয়ে এখানে 2 দিছে, তখন তার সন্নিবেশ সংখ্যা কত হয়ে যেত, 4, আর এটার শেষে 2, মানে হচ্ছে টোটাল 6। একটু মনে রাখবো, কেমন? তারপরে এখানের জারণ মান কত, এই জারণ মান বের করা বাবা তোমরা শিখেছো, আবারও শিখাই দিচ্ছি। আমরা জানি এখানের মধ্যে মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে যদি কোনো যৌগ থাকে, যেমন পানির টোটাল জারণ মান 0, 4টা দিয়ে কোনো লাভ নাই। 2টা ক্লোরিনের জারণ মান হচ্ছে -2, আর এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। তাহলে দুইটাকে ব্যালেন্স করার জন্য -2 +3, আমি যদি এখানে একটা -1 দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়, অর্থাৎ ক্রোমিয়ামের +3, এই দুইটা মিলে +3। কিভাবে করলাম, কারণ ক্লোরিনের দুইটা মাইনাস, তা ক্রোমিয়ামে তো +3, তো তার মানে একটা কি বিয়োগ করলে +3 -2 বিয়োগ করলে 1 বেঁচে থাকে, ওই 1 বেঁচে থাকে, +1 বেঁচে থাকে, তার বিপরীত চিহ্নটা আমরা ব্রোমিনকে দিয়ে দিলাম, অর্থাৎ -1। এটা কেন কি রকম হলো, ও আচ্ছা, এটা তো ক্রোমিয়ামের চাইছে, তার মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা কত হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে হচ্ছে এটা +3, রাইট?
যদি তোমাকে এরকম করে হিসাব নিকাশ করতে বলতো ব্রোমিনের, দেখো তোমাকে এখানে ক্লোরিনের বলছে, ক্লোরিন মানে কি, দুইটা ক্লোরিনের -2 একটা ব্রোমিনের -1, এটা তো শূন্য, তাহলে -3 কে তুমি ব্যালেন্স করার জন্য এখানে কত লাগবে, +3, তোমার যতগুলো মাইনাস ততগুলো প্লাস দিতে হবে, তার মানে এটার উত্তরটা কি, উত্তরটা হচ্ছে +3, এইটা একটু মনে রাখবো কেমন। তার পরবর্তীতে আমরা দেখি এই যে এটার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন, সংকরায়ন বললে এই যে সন্নিবেশ সংখ্যাটা দেখবা কত আছে, 6 আছে না, তাহলে 6 থাকলে তুমি কিভাবে হিসাব করতে পারো, এস দেখবা এখানে গুণবা, টোটাল 6টা আসলে পরমাণু মানে সংকরায়নের ক্ষেত্রে 6টা আসলে অরবিটাল কোথায় দিছে, এটা একটা 3টা হচ্ছে 5টা, 5টা আর 2টা 7টা হবে না, 6 লাগবে, 6 1 আর 3 4, 4 আর 1 5, 5 হবে না, তার পরবর্তীতে 3 আর 1 4, 4 আর 3 7 হবে না, আমার কত লাগবে, 6 লাগবে, তাহলে যে 2, 2 আর 1 3, 3 আর 3 6, তার মানে এই যে এইটাই ছিল একমাত্র 6। যদি এরকম কোনো জটিল যৌগের সংকরায়ন জিজ্ঞেস করে ভিতরের ফার্স্ট ব্র্যাকেটের সংখ্যাটা দেখবা, যে জিনিসগুলো দেখবে এখানে কতগুলো সংকর অরবিটাল রয়েছে, হিসাব করলে ইনশাল্লাহ পেয়ে যাবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই ইনশাল্লাহ কেমন। আচ্ছা, তার পরবর্তী এমসিকিউটাতে যদি আমরা যাই, এখানে বলেছে কোনটা রঙিন যৌগ গঠন করে, সবসময় মনে রাখবা পারমাণবিক সংখ্যা 22 থেকে 29 যারা আছে তারা রঙিন যৌগ গঠন করে, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা 29তম যে মৌলটা আছে অর্থাৎ কপার, কপার 1+টা করে, সরি কপার 1+টা করে না, এটা করে না, এটা সাদা, এটা করে না, জাস্ট এখানে কপার 2+টা করে, নীল বর্ণ দেয়, তার মানে আমরা যখন খুঁজবো যে কোনটা রঙিন যৌগ গঠন করে পারমাণবিক সংখ্যা 22 থেকে, কি সংখ্যা এটা, পারমাণবিক সংখ্যা, এটা কি 21 হবে না, এটা 12 হবে না, এটা 30 হবে না, নিকেলই আছে একমাত্র হচ্ছে গিয়ে 28, যার কারণে এটা কি 22 থেকে 29-এর মধ্যে, যার কারণে এটা আমরা মনে রাখবো, বাট 29-এর মধ্যে কপারে কিন্তু একটু কারসাজি হয় মাঝে মাঝে, বুঝতে পেরেছো আমার কথা, 22 থেকে 29 মনে রাখবো, জাস্ট কপার 1+টা বর্ণ প্রদর্শন করে না, আমরা এইটাও একটু মনে রাখবো কেমন। আচ্ছা ঠিক আছে, তারপর কোনটি রঙিন যৌগ, ওই যে বললাম এখানে দেখো এটা কিন্তু -2, তার মানে এটা কপার কিন্তু +1 গুণন 2, অর্থাৎ এখানে কপারের জারণ মান কিন্তু +1, কপারের জারণ মান +1 হলে সেটা বর্ণ প্রদর্শন করবে না। কোবাল্ট এটার পারমাণবিক সংখ্যা কত, 27, আচ্ছা এটার 21, তারপর ম্যাগনেসিয়ামের 12, তার মানে আমি কি বলেছিলাম 22 থেকে 29, সেটা কোবাল্টের মধ্যেই পড়ে। পারমাণবিক সংখ্যা হিসাব করবা কোনটা দিয়ে বলো তো, প্রথমটা, ডি ব্লক মৌলটার আসলে পারমাণবিক সংখ্যা হিসেব করবা কেমন। তারপরে দেখো পাউলির স্কেল অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, কিছু মৌলের অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখবা, যেমন এটা আসতে পারে ফোন কল, ফোন FONCL ফোন কল, ফ্লোরিনের 4.0, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3.0, ক্লোরিনেরও হচ্ছে 3.0, এটা মনে রাখবো ফোন কল। এছাড়া পিএইচ দিয়ে মনে রাখবো, পিএইচ এ কি হয়, পিতে ফসফরাস, এইচতে হাইড্রোজেন 2.1, সিস দিয়ে মনে রাখবো কার্বন, আয়োডিন, সালফার সবগুলো হচ্ছে 2.5, তাহলে এখানের মধ্যে কি হবে, অক্সিজেন চাইছে না, অক্সিজেনের হচ্ছে 3.5, এইটা একটু মনে রাখবো কেমন, খুবই লাগবে। তারপর কোনটা অম্লধর্মী, সবসময় মনে রাখবা কোন অক্সাইড গুলো অম্লধর্মী হয়, অধাতব অক্সাইড গুলো, অধাতুর সাথে যারা যুক্ত থাকে, অধাতু প্লাস যদি অক্সাইড বা অক্সিজেন যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি, আমরা অম্লধর্মী অক্সাইড বলি বা অম্লীয় অক্সাইড বলি। যদি ক্ষারের সাথে যুক্ত হইতো, ক্ষারের সাথে যদি আমার অক্সিজেন যুক্ত হইতো, ক্ষারের সাথে অক্সিজেন যুক্ত হইলে আমরা সেটাকে ক্ষারীয় অক্সাইড বলি। তার মানে যখন তোমাকে বলবে যে অম্লীয় অক্সাইড, তুমি সেটা কি খুঁজবা, অধাতু খুঁজবা। এখানে অ্যালুমিনিয়াম এটা একটা কি বলতো ভাইয়া, এটা একটা হচ্ছে গিয়ে তোমার ধাতু, এটা ধাতব অক্সাইড, হ্যাঁ, বা ক্ষারীয় অক্সাইড, এটা তো পানি তো উভয় যৌগ, এটা কি, এটাও ক্ষারীয় অক্সাইড, কিন্তু সিলিকনটা কি, অধাতু না, তাহলে এই অধাতু হলে এটাকে কি বলবো, অধাতব অক্সাইড, তাহলে উত্তর হবে কি এ নাম্বারটা কেমন। আচ্ছা, তার পরবর্তীতে দেখো কোনটা সব থেকে বেশি অম্লধর্মী, যেটা অধাতুর বৈশিষ্ট্য সব থেকে বেশি, সব থেকে অধাতব, সব থেকে কি বলেছি, সব থেকে অধাতব, এইটার হচ্ছে সব থেকে বেশি অম্লীয়। তা আমরা যদি হিসাব করি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আমরা এই পাশে যত যাব তত বেশি, পর্যায় সারণীর ওই দিকে যত বেশি যেতে থাকি অধাতুর বৈশিষ্ট্য তত বেশি বাড়তে থাকে, যেহেতু ওই পাশে যাওয়ার সময় ক্লোরিনেরটা বেশি, যার কারণে এই যে ক্লোরিন দেখো এখানে আছে, এটার উত্তর হবে এইটা। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে এইগুলোর মধ্যে যদি কখনো দেখো যে ভাইয়া বলেছে যে কোনটা অধাতব, যদি ক্লোরিন অপশন না থাকতো সালফার অপশন না থাকলে ফসফরাস, বুঝাইতে পারছি। কিন্তু সবগুলো অক্সাইডই কিন্তু অম্লীয় অক্সাইড, কেন, কারণ সবগুলো অধাতু, সবগুলো অধাতু, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, বুঝাইতে পারছি।
আচ্ছা, কোনটা উভয়ধর্মী সবসময় মনে রাখবা, দুইটা যৌগের নাম, একটা হচ্ছে বেরিয়াম অক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, জিঙ্ক অক্সাইডও আছে, এইগুলোর নাম একটু মনে রাখবা, এরা আসলে উভয়ধর্মী হয়। জিঙ্কটা আসে না, বাট এই দুইটা মনে রাখবা, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা হচ্ছে উভয়ধর্মী। হ্যাঁ, উভয়ধর্মী অক্সাইড। তারপরে হচ্ছে গিয়ে তোমার আমরা অপশন যদি বলি, এই যে এই দুইটা সংকরায়ন কততে ঘটে। দেখো, সংকরায়ন যখন হিসাব করতে বলবে, আমরা সুন্দর একটা শর্টকাট সূত্র শিখেছি না, মনে আছে? হাফ দিতে হয়, দেওয়ার পরবর্তীতে আমার যে দেখো এখানে মজার বিষয় হচ্ছে সংকরায়ন দুইজনের কিন্তু সেম হবে। কেন সেম হবে ভাইয়া? কারণ হচ্ছে এটাতে একটা সংকরায়নে দেওয়া আছে, তার মানে তুমি একটা একজনের সংকরায়ন বের করো, এর সংকরায়ন যা, এর সংকরায়নে তা। একাধিক দুইজনের আলাদা আলাদা সংকরায়ন থাকলে তো অপশনে দুইটা সংকরায়নের উত্তরে দেওয়া থাকবে, এটা একটু চালাকি করে বুদ্ধি খাটাই করতে হয়। তো এই যে NH4+ এর কথা যদি আমি বলি, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা দেখবো নাইট্রোজেন, যেটা সংখ্যায় সব থেকে কম যৌগের মধ্যে, তাকেই তুমি আপাতত সুবিধার্থে কেন্দ্রীয় পরমাণু ধরে নাও। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 5টা। ইলেকট্রন বিন্যাস করো, দেখবা মিলে গেছে। প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে এখানে একযোজী পরমাণু কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, এই যে 4। যদি কখনো এখানে প্লাস থাকে, ওই সংখ্যাটা আমি মাইনাস করে দিব, এই যে -1। মাইনাস থাকলে প্লাস করে দিব, প্লাস থাকলে মাইনাস করে দিব, তাহলে এখানে কি হবে? হাফ, 4 আর 5 9, 9 এখানে হচ্ছে 8, তাহলে এখানের মধ্যে কত হয়? 4। এই যে 4 যদি হয়, তাহলে আমার কি গঠিত হয়? একটা এস এবং 3টা পি দিলেই তো আমার 4 মিলে যায়। কিভাবে ভাইয়া? একটা এস মানে কি? একটা অরবিটাল, 3টা পি, টোটাল কয়জন হইলো? একটা এস আর 3টা পি, একটা এস 3টা পি, টোটাল 4 জন না? তাহলে এখানের মধ্যে হবে কি? sp3। তুমি যদি এই যে PH4 এরটা মিলাও, দেখো হাফ। ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? ইলেকট্রন বিন্যাস করে দেখো 5টা। যোগ একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু মানে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন দিয়ে অংশগ্রহণ করে, একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধন অংশগ্রহণ করে, তাদেরকে একযোজী পরমাণুর সংখ্যা বলা হয় বা একযোজী পরমাণু বলে। হাইড্রোজেন কয়টা দিয়ে যুক্ত হয়েছে? 4টা, যার কারণে আমি এখানে 4 দিব। এখানে +1 না, +1 থাকলে -1 দিব, -1 থাকলে +1 দিব। তাহলে এখানে যোগ বিয়োগ করে দেখো, এখানে আসলে 4 আসতেছে। 4 মানে কি? একটা এস 3টা পি। উত্তরটা যদি ভাইয়া 2 আসতো, তাহলে কি হইতো? এসপি হইতো। উত্তর যদি 3টা আসতো, তাহলে sp2 হইতো। যদি 4টা আসতো, sp3 হইতো। মানে তুমি জাস্ট দেখো, 4 মানে কি? এখানে টোটাল 4টা অরবিটাল, 3 মানে 3টা অরবিটাল, 2 মানে 2টা অরবিটাল, 5 আসলে কি হইতো? sp3 হইলো, একটা ডি চলে আসতো। 6 আসলে উত্তর কি হইতো? একটা ডি বাড়তো। এভাবে একটা একটা করে ডি বাড়াই দিব, আর কিচ্ছু না। এই যে দেখো, এখানে বলছে কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণু D3sp3 সংকরায়িত হবে। D3sp3 মানে কি? এটা টোটাল মানটা দেখো, টোটাল হচ্ছে ডি হচ্ছে 3টা থাকবে, এস একটা থাকবে, পি হচ্ছে এই যে দেখো ডি 3টা, এস একটা, পি 3টা, অর্থাৎ এখানে 7টা। 7টা যদি থাকে, 7কে ভাঙবো, 7কে ভাঙলে কত লেখা যায়? 5 যোগ 2। 5কে আমরা কি বলতে পারি? পঞ্চভুজীয়। 2কে দ্বিপিরামিডীয়। এই যে দেখো, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। বুঝাইতে পারছি? যদি কখনো এরকম আসতো ভাইয়া, এরকম আসতো, যদি আমার যোগফল এরকম আসতো যে 5, যেমন হচ্ছে, হ্যাঁ, D2sp3, D2sp3 অথবা sp3d2। হ্যাঁ, sp3 ধরো হচ্ছে আমাদের সংকরায়ন যদি এরকম কখনো আসতো, এরকম কখনো আসতো, এরকম, তাহলে এখানে টোটাল যোগ করলে তুমি পাইতা DsP2। আল্লাহ, 5 মানে কি? 5 মানে এরকম। যেমন এটা আসে কার? এটা আসে ফসফরাস পেন্টাক্লোরাইড। তুমি হিসাব করে দেখো, ফসফরাস সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 5টা। 5টা। ক্লোরিন, ক্লোরিন কি করে? একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ করে। কয়জন আছে? 5 জন। এই যে 5, তাহলে টোটাল 10 ভাগ হচ্ছে 2। যতগুলো আসলে ইলেকট্রনের সাহায্যে অংশগ্রহণ করে বন্ধনে, তাদেরকে বলা হয় কি বলতো? একযোজী। যদি একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে এখানের মধ্যে আমি যদি 5 দেখি, তাহলে 5-এর সেক্ষেত্রে দেখো তো 5কে কিভাবে ভাঙা যায়? DsP3। তাহলে 5কে ভাঙবে এরকম, 3 + 2। দেখো, 3তে ত্রিকোণাকার, 2তে হচ্ছে দ্বিপিরামিডীয়। ত্রিকোণাকার, দ্বিপিরামিডীয়। 7 আসছে পঞ্চভুজীয়, 5তে হচ্ছে পঞ্চভুজীয়, 2তে হচ্ছে দ্বিপিরামিডীয়। এটার যদি একটা উদাহরণ দেন ভাইয়া যৌগের, এই উদাহরণ হচ্ছে IF7। এটা সংকরায়ন করে দেখো। দেখো এই যে সূত্র, দেখো হাফ বসাইলাম। আয়োডিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 7টা। একযোজী পরমাণু ফ্লোরিন। কেন? ফ্লোরিন সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে এখানে দিব কত? 7। তাহলে 14। 14 থেকে যদি আমি 2 ভাগ বাদ দিই, তাহলে হচ্ছে 7। এই যে 7কে ভাঙলে 5 যোগ 2 করতে পারি। কেমন? আচ্ছা, তার পরবর্তীতে দেখো, CH3 কার্বনে কোন সংকরে? এটা হচ্ছে একটা এসিটিলিন যৌগ, কার্বন কার্বন ত্রিবন্ধন। এই যে দেখো এসিটিলিন, এখানের মধ্যে কোন প্রকার সংকর? এই যে দেখো, কার্বনে যখন যদি ত্রিবন্ধন থাকে, তাহলে সংকরায়ন ঘটে sp। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে হয় sp2। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে হয় কি? sp3। এগুলো একটু মনে রাখবো, কেমন? তার মানে এখানে সংকরায়ন কি হবে? sp হবে, কেমন?
এটা হবে না, এটা হবে না, এটা। বুঝতে পারছি? এদের বন্ধন কোণের ক্রম, এটা দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সবগুলো যৌগেরই বন্ধন কোণ মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, 100 কত ডিগ্রি হয়, 109.5 ডিগ্রি হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হয়, 107 ডিগ্রি হয়। তারপরে পানির ক্ষেত্রে কত হয়, 104.5 ডিগ্রি হয়। এই হাইড্রোজেন সালফাইডের কিছু জায়গায় 94 ডিগ্রি, কিছু জায়গায় 92.5, বা এরকম সামথিং, এক এক বইয়ে এক এক রকম লেখা। তার মানে এই বন্ধন কোণগুলোর মানগুলো মনে রাখতে হবে। হতে পারে পরীক্ষা আসবে মিথেনের বন্ধন কোণ কত, বলতে পারে কোন যৌগটা সব থেকে ছোট, যার বন্ধন কোণটা ছোট তাকে ছোট ধরা হয়। এখানে সব থেকে ছোট কোনটা, হাইড্রোজেন সালফাইড। সব থেকে বড় কোনটা, এটা হচ্ছে মিথেন। যেমন বলে নিচের কোনটা সব থেকে বড়, কার্বন ডাই অক্সাইড থাকে অপশনে। কার্বন ডাই অক্সাইড কত, 180 ডিগ্রি ম্যাক্সিমাম পরিমাণ, 180। কার্বন ডাই অক্সাইড অপশনে থাকলে তো সব থেকে বড় কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো আমার কথা? সো দেখো এখানের মধ্যে আমরা যদি তুলনা করি, মিথেনের আকারটা সব থেকে বড়, যে মিথেন, তারপরে কার, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, তারপর কার, তারপর পানি, তারপর হাইড্রোজেন সালফাইড। এগুলো কিন্তু মনে রাখাটা খুবই 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 জরুরি। নিচের কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করবে, এটার জন্য তোমার ফাজানির নীতি মাস্ট লাগবে। ফাজানির নীতির মধ্যে 4টা রুলস ছিল। ক্যাটায়নের পোলার আয়ন ঘটানো মানে ফাজানির নীতি অনুসারে সমযোজী বৈশিষ্ট্য বাড়া। পোলার আয়ন ঘটানো মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, পোলার আয়ন ঘটানো মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, পোলার আয়ন মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। আবার পোলার আয়ন হইলে আয়নিক বৈশিষ্ট্য কমে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে। মানে তুমি পোলার আয়নটা মনে রাখবা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলে পোলার আয়নের অপোজিটটা হয়। তাহলে পোলার আয়নের প্রথম শর্ত হচ্ছে ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে পোলার আয়ন বাড়ে। চারটা রুলস কিন্তু। আমি এটা হচ্ছে, তোমরা যদি এটা বলো যে ভাই এটা একটু ডিটেইলসে বলেন, আমার কিন্তু অলরেডি ওয়ান শট ক্লাস এই অধ্যায়ের উপর দেয়া আছে, সেখানে ডিটেইলসে বলে দিছি। এই ক্লাসটা একটু দেখো, কারণ ফাজানের নীতি থেকে তো সিকিউ আসে। তো ওই 4টা রুলস এখন এত ডিটেইলসে পড়ানোর সময় নাই। 4টা রুলসের মধ্যে একটা কি, পোলার আয়ন বাড়া, ক্যাটায়নের আকার ছোট। এই যে অ্যানায়নকে, এটা কি বলছে, এটা কি অ্যানায়নকে পোলারিত, কে পোলারিত, অপশন তো সব ক্যাটায়ন। তাহলে কি হবে, ক্যাটায়নের কি হতে হবে, আকার ছোট হতে হবে। কার আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট হতে হবে। কার আকার ছোট হতে হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে। এখানের মধ্যে ক্যাটায়ন গুলোর মধ্যে আকার কার ছোট, অ্যালুমিনিয়াম 3+ এর আকার ছোট। এখন বলো ভাই আকার কেমনে ছোট বড় হয়, বলবো মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা দেখতে হবে। কেমন, মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা দেখতে হবে। কোনটা যৌগে পোলার আয়ন, ওই যে পোলার আয়ন কার ঘটবে, আকার যার ছোট, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। যদি তুমি তুলনা করো, প্রথমে এখানে লিথিয়াম থাকে, তারপরে বেরিলিয়াম থাকে, তারপরে থাকে সোডিয়াম, তারপরে থাকে ম্যাগনেসিয়াম। নিচের দিকে গেলে কি হয়, আকার বাড়ে, যার কারণে সোডিয়ামের আকার বেশি। তারপরে আমরা কি জানি, এই পাশে গেলে আকার কমে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে আসে আকার হচ্ছে লিথিয়াম, তারপরে আসে বেরিলিয়াম। তার মানে বেরিলিয়ামের আকারটা সব থেকে ছোট, যার আকার ছোট তার পোলার আয়ন বেশি। যেই ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়ন কেন ভাইয়া, বেরিলিয়াম অ্যাকচুয়ালি থাকে বেরিলিয়াম 2+ আকারে। বুঝতে পারছি? ঠিক আছে, কোনটার গলনাঙ্ক সব থেকে কম, ওই যে গলনাঙ্ক কম মানে কি, পোলার আয়ন বেশি। গলনাঙ্ক কম মানে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি হইলে গলনাঙ্ক কম হয়। তাহলে পোলার আয়ন বেশি হয় কোন ক্ষেত্রে, ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের কি হয়, আকার ছোট হলে। কি হয়, আকার ছোট হলে। তাহলে এখানের মধ্যে ক্যাটায়নের মধ্যে আকার ছোট কোনটা দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম। সব থেকে আকার ছোট হচ্ছে লিথিয়ামের। তাহলে উত্তরটা কি হবে, লিথিয়াম ক্লোরাইড। কেমন, আচ্ছা বলছে গলনাঙ্ক সব থেকে কম, আমি তো আরো ভাবছি গলনাঙ্ক সব থেকে বেশি। হ্যাঁ, সব থেকে বেশি। এই যে দেখো, পোলার আয়ন বেশি হয় ক্যাটায়নের আকার ছোট হলে। তার মানে এখানের মধ্যে দেখো আমি কি বলবো, লিথিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে গিয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। অর্থাৎ এটা কি, এটার হচ্ছে, এটা কিসের ক্রম বলো তো ভাইয়া, গলনাঙ্ক বেশির ক্রম। গলনাঙ্ক গলনাঙ্ক বেশির ক্রম। কিন্তু এখানে আমি মনে করছি এতক্ষণ গলনাঙ্ক বেশি কার, বুঝতে পারছো? গলনাঙ্ক বেশি কার, কিন্তু গলনাঙ্ক কম কার হবে, আকার তখন বড় হয়ে যাবে। সো এখানে সেম সাইজ দিয়ে দিছে, অর্থাৎ এখানে উত্তরটা কি হবে, সিজিয়াম ক্লোরাইড। উপর থেকে নিচের দিকে নামবে, উল্টাটা হবে। এখানের মধ্যে আমি মনে করছি গলনাঙ্ক সব থেকে বেশি। হ্যাঁ, সব থেকে বেশি কার, যার পোলার আয়ন কম। যার পোলার আয়ন কি, পোলার আয়ন কম হবে, পোলার আয়ন কম হবে, উল্টাটা।
বেশি কম চাইলে এটা বেশি, এটা বেশি চাইলে ওইটা কম, রাইট? এবার দেখো পোলারায়ন এত কিছু যদি তোমার প্যারা হয় বুঝতে, সহজ একটা জিনিস বলি, এত কিছু টোলারায়ন বুঝতে হবে না। গলনাঙ্ক কার সব থেকে কম কার সব থেকে বেশি, তাহলে এখানে দেখো সব থেকে কম কোনটার হবে, আকার যদি বড় হয়, আকার বড়, গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম হয় আকার বড়, এত পোলারায়ন লাগবে না, আকার বাড়লে গলনাঙ্ক কমে। সব থেকে আকার বড় কোনটা, সিজিয়াম, এটা হচ্ছে সিজিয়াম, আকার বাড়লে গলনাঙ্ক কমে যায়, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আশা করি এই টাইপের প্রশ্নগুলো যদি সলভ করে, এছাড়া হাইড্রোজেন বন্ধন রয়েছে, কারা হাইড্রোজেন বন্ধন গঠন করে, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো একটু পড়বা। আমি যতগুলো এমসিকিউ দেখিয়ে দিলাম এই টাইপের এমসিকিউ করলে ইনশাল্লাহ এনাফ, বাট বিগত বছরের অবশ্যই টেস্ট পেপার এবং গাইড বই অবশ্যই সলভ করে যাবা, এই ক্যাটাগরির প্রশ্নগুলোই পাবা ইনশাল্লাহ। কেমন, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক পরিবর্তন থেকে আমরা এমন কিছু প্রশ্ন সলভ করব যেগুলো করলে ইনশাল্লাহ তুমি একটা কনসেপ্ট পেয়ে যাবা তোমাদের সময় কিরকম এমসিকিউ আসলে আসতে পারে। চলো আমরা শুরু করি রাসায়নিক পরিবর্তন থেকে। প্রথমে দেখো বলেছে সবুজ রসায়নের মূলনীতি কয়টা, এটা আমরা সবাই মনে রাখবো। সবুজ রসায়নের মূলনীতি সংখ্যা হচ্ছে 12টা। কেমন, এই সংখ্যাটা যেমন মনে রাখতে হবে আমাদেরকে, সেম একইভাবে কোনগুলো আসলে, এইটা যদিও বা মানে হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসে আমার মনে হয় না আছে, বাট যদি থাক আর না থাক একটু মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। সবুজ রসায়নের মূলনীতি খুবই আসে পরীক্ষায়, মনে রাখবা জাস্ট মূলনীতি 12টা 12টা 12টা, শেষ 1 ডজন নিম 12টা, মূলনীতিও 12টা। মাঝে মাঝে করে কি জানো, একটু প্রশ্ন কঠিন করতে চাইলে বলে যে এইগুলো আসলে হচ্ছে গিয়ে কি কি, আসলে এইগুলো আসলে কি কি, এই মূলনীতিগুলো আসলে কি কি, এইগুলো একটু মনে রাখতে হবে, কোন নীতিগুলো আসলে কি কি হবে এইগুলো একটু মনে রাখবে। কেমন, আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে যদি আমি তোমাকে বলি, অপশনের মধ্যে এভাবে দিতে পারে, বলতে পারে যে রসায়নের মূলনীতি 9 কোনটি, বললো যে 9 কোনটি, তার মানে কি তোমার ওইটা না আসলে অপশনের মধ্যে, রাইট? তো তখন তোমাকে এরকম 12টা অপশনের মধ্যে 3টা দিবে যেটা হয়, আর যেটা একটা অপশন দিবে এটা হয় না। তো এইগুলো একটু কয়েকবার রিডিং করবা, প্যারা খাওয়ার কোনো দরকার নেই, আমি স্লাইড ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, এখানে হচ্ছে গিয়ে তোমার জাস্ট ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবা। প্রভাবক বিষ, যারা আসলে কোনো একটা বিক্রিয়ার হার বা গতিকে কমিয়ে দেয় তাদেরকে প্রভাবক বিষ বলা হয়। মনে রাখবা আর্সেনিক অক্সাইড একে প্রভাবক বিষ বলা হয়, কারণ সে বিক্রিয়ার হার বেশ ভালো করে কমিয়ে দেয়, হ্রাস করে দেয়। রাসায়নিক সাম্য অবস্থার শর্ত কোনটা, একমুখী উভয়মুখী গতিহীন প্রভাবকের উপর, উভয়মুখী হইতে হবে। রাসায়নিক সাম্য অবস্থা কোন ক্ষেত্রে অবস্থান করবে, উভয়মুখী, বিক্রিয়া এ পাশ থেকে এ পাশেও আসতে পারবে, ওই পাশ থেকে এ পাশেও যেতে পারবে। এই সময় হয়তো কি যে কোনো সময় বিক্রিয়াটা ব্যালেন্সে চলে আসতে পারে। কেমন, তার মানে এটা আমরা একটু মনে রাখবো যে সাম্য অবস্থার একটি উদাহরণ হচ্ছে যে উভয়মুখিতা, বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া, আমরা পড়ছি না লাসাতেলিয়ার নীতিতে, উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটা নিয়ামক তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হলে নিয়ামকের অবস্থা এমন ভাবে বা বিক্রিয়ার অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামকের প্রশমন ঘটেছে বা এই প্রভাব রয়েছে বিক্রিয়ার মধ্যে। তো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থা থাকে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে। কেমন, বিক্রিয়ার তাপ শোষিত হয়, তাপ শোষিত হয় কোনগুলো বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায়। বইয়ের মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এই কিছু উদাহরণের নাম মনে রাখবো। যাদের ডেল এইচ এর মান নেগেটিভ তারা তাপ উৎপন্ন করে, যাদের মান ডেল এইচ এর মান পজিটিভ তারা তাপ হারায় ফেলে বা শোষণ করে ফেলে। এখানে দেখবা এর কোনো কিছুই দেয়নি, ডেল এইচ এর মানও দেয় নাই। তবে একটা জিনিস মনে রাখবা, 9-10 এর প্রশ্ন বলতে পারো, এটা 9-10 এর বইয়ের মধ্যে ছিল, এখানে ডেল এইচ এর মান ছিল, হ্যাঁ ডেল এইচ এর মান ছিল, ডেল এইচ এর মান ছিল যতদূর মনে পড়ে প্লাস 180 জুল, 180 জুল তো না, কিলো জুল আর কি, আসলে এরকম আসলে একটা ভ্যালু ছিল। সুতরাং নাইট্রোজেন অক্সিজেন এইটা একটু মনে রাখবা। আর বাকিগুলো তাহলে কি, তাহলে একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এইটা, এবং যাহা কিছু ব্যতিক্রম তাহা কিছুই পরীক্ষায় আসে। এটাও তাপ উৎপাদী, এটাও তাপ উৎপাদী, এটাও তাপ উৎপাদী। সো পরীক্ষায় এটাও আসতে পারে নিচের কোনটা, তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, শোষিত হয় না। তাপ শোষিত মানে কি, তাপ হারি বিক্রিয়া, তাপ দিতে হয়। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এখানের মধ্যে সবগুলোর মান দেওয়া আছে, আমি এটা দিয়ে দিব স্লাইডটা, তোমরা একটু দেখে নিও। কেমন, এখানে দেখো এখানের মধ্যে বলছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সবসময় মনে রাখবো কেপি সমান সমান হচ্ছে কেসি, আর টি উপরে হচ্ছে ডেল এন। ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে মোল সংখ্যার পার্থক্য। তাহলে আমরা দেখি কেপি সমান সমান হচ্ছে কেসি, এখানের মধ্যে কি লিখতে পারি, আর টি লিখতে পারি। ডেল এন মানেটা কি ভাইয়া, ডেল এন মানেটা হচ্ছে এখানে মূল সংখ্যা কত, এখানে মূল সংখ্যা কত 1, রাইট? এখানে কত, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2, রাইট? তাহলে এখানের মধ্যে কি হবে, মূল সংখ্যার পার্থক্য কি, বিক্রিয়কের মূল, উৎপাদের মূল সংখ্যা প্রথমে দিব 2 2 বিয়োগ বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা কত, এখানে
এটাতে 3 আর এখানে 1, তার মানে টোটাল 4। তাহলে এখানে আমরা 4 দিয়ে দিব। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি, আর টি উপরে হচ্ছে -2। তাহলে -2 হলে কি হয়, এই যে দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি -2। মাঝে মাঝে হতে পারে এইটা এপাশে দিয়ে দিছে, যেহেতু মাইনাস এপাশে আসলে কি হয়ে যাবে প্লাস। এভাবেও আসলে অপশনে দেয়া থাকতে পারে, আমরা দুইভাবেই মাথার মধ্যে খেয়াল রাখবো। কখনো পরীক্ষার হলে আবার এইটা করিল না, কেসি সমান সমান কেপি সমান সমান আর টি ডেলেন, কেসি না কেপি সমান সমান, মনে রাখবা পিসি। পিসি চালা হচ্ছে না বা পিসি শুনছো না, পিসিতে কি আগে থাকে, পি আগে থাকে, তাই কেপিটা আগে, এভাবে মনে রাখবা কেমন। কোনটাতে কেপি কেসি সমান সবসময় মনে রাখবা, যেখানে ডেল এন এর মান 0 হয়ে যায়, মোল সংখ্যাটা 0 হয়, সেখানে আসলে কেপি এবং কেসি সমান হয়ে যায়। তাহলে মোল সংখ্যা কোথায় সমান, এখানে দেখো এখানের মোল সংখ্যা 1, এটারও মোল সংখ্যা 1, তাহলে বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যাও 2, তাহলে এটা সমান। তাহলে উত্তর অনায়াসে ক। যখন তুমি একটা উত্তর পাবা বাকিগুলো আসলে খুঁজে আরো দরকার নেই কেমন। তার পরবর্তীতে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কেপি কেসি। তো এখানে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি হয় 2, আর এখানে কত, এখানের মূল সংখ্যা 1 + 1 অর্থাৎ 2। তো মূল সংখ্যা যখন তোমার সমান হয়ে যাবে, দেখো এখানের মধ্যে যখন মূল সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি উপরে মূল সংখ্যা কত 2 - 2, তার মানে আমরা কি লিখতে পারি, কেপি সমান সমান হচ্ছে কেসি আর টি এখানে হচ্ছে 0, তার মানে আমরা কি লিখতে পারি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি এর ভ্যালু তো 0, রাইট। তাহলে এই দুইটার মান কি, এই দুইটার মান সমান, অর্থাৎ মূল সংখ্যা সমান হলে 0 হলে এদের মানটাও সমান হয়ে যায়। এইগুলো একটু মনে রাখবো, অনেকভাবে আসতে পারে, অনেকভাবে আসতে পারে, বুঝাইতে পেরেছি। 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হলে কেপি এর মান কত। আমি তোমাদেরকে খুবই সাজেস্ট করব কিছু কিছু যৌগের কিছু কিছু বিক্রিয়ার কেপির সমীকরণটা পারলে একটু মুখস্থ, অলমোস্ট মুখস্থ করার চেষ্টা করো। কেন জানো, তুমি এখানের মধ্যে কেপির মান বের করতে চাইলে হাইড্রোজেন আয়োডাইড, এই যে দেখো এত পার্সেন্ট হাইড্রোজেন, এটা একটা বড় ম্যাথ, এটা একটা বড় গ অথবা ঘ নাম্বারের ম্যাথ। হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলে হাইড্রোজেন তৈরি হবে, তারপর কি তৈরি হবে, আয়োডিন তৈরি হবে। এখানের মধ্যে কি বলছে, এত পার্সেন্ট বিয়োজিত হলে এটার পরিমাণ আমি 2 মোল মানে 2 ধরবো, 0 0 ধরবো 2, এগুলো সিকিউতে করিয়েছে, রাইট। এই যে 2 আলফা, এখানে আলফা, এখানে আলফা, তার পরবর্তীতে এখানের মধ্যে আলফার মান বসাবা, তার পরবর্তীতে আংশিক, হ্যাঁ তোমার এটা প্রাথমিক অবস্থা, এটা সাম্য অবস্থা, আংশিক মান বের করবা, অনেক ঝামেলা। কিছু কিছু বিক্রিয়া এই যে এরকম করে যদি তোমার এইটা মানে যে এখানেও যেমন কেপি সমান সমান এই বিক্রিয়ার ক্ষেত্রে এইটা হয়, জাস্ট তুমি এখানের মধ্যে আলফার মানটা বসাই দিবা। এখন কথা হচ্ছে ভাইয়া কোন কোন বিক্রিয়ার কেপি মুখস্থ রাখাটা একটু জরুরি ভাইয়া, কিভাবে বুঝবো একটু মনে রাখো। এই যে যেটা দেখাই দিলাম হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা, এই হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা একটু মনে রাখবা, হাইড্রোজেন যোগ আয়োডিন, এখান থেকে কি হয় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড হয়। কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে তো উল্টাটা দিছে, উল্টাটা মানেটা কি, উল্টাটা মানে হচ্ছে এটা কনভার্ট করে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এছাড়াও তুমি অ্যামোনিয়ারটা মনে রাখবে, অ্যামোনিয়া 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, NH3, এটাও একটু মনে রাখবে কেমন। আর দুই একটা বইয়ের মধ্যে যেগুলো দেখবে হটস্পট যেটা বেশি আসতেছে এইটা একটু মনে রাখবে, এই সমীকরণটা একটু মনে রাখবে, তাহলে জাস্ট আলফা 35% মানে কি 0.35 জাস্ট বসাই দিলেই হবে, নয়তো বা এইটার জন্য পুরো একটা ঘ নাম্বারের 1 পেজ ম্যাথ করতে হবে। এটা আসলে আমি কখনো সাজেস্ট করবো না, করো হ্যাঁ করতে পারো, ধরো তুমি ভুলে গেছো মনে নাই, সেই ক্ষেত্রে তুমি আগে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দাগিয়ে আসো। ঘ নাম্বারের জন্য তো শিখিয়েছি কিভাবে বের করতে হয়, এটা কোথায় শিখিয়েছি, ওই যে দেখবা যে রাসায়নিক পরিবর্তনের একটা ক্লাস দেওয়া আছে ওয়ান শট, জাস্ট গেলেই পেয়ে যাবে, সেখানে দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ কেমন। এই বিক্রিয়ায় কেসি এর একক হবে, সবসময় মনে রাখবা। কেসি এর যদি তোমাকে কখনো একক বের করার কথা বলে সবসময় মনে রাখবা মোল পার লিটার দিবা, মোল পার লিটার দিয়ে উপরে হচ্ছে ডেল এন দিয়ে দিবা। ডেল এন এর মান যত হবে মোল পার লিটারের উপর আমি তাই দিব, যে দেখো মোল পার লিটার, তাহলে ডেল এন এর মানটা কত, এখানে কত 2, তাহলে তুমি বসাও 2, এখানে আছে কত 1 আর 3 4, তাহলে বসাও -4, তাহলে এখানের মধ্যে কি হবে মোল পার লিটার বিয়োগ করলে -2। এখন তুমি মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মোলের উপরে প্লাস ছিল -2, লিটারের উপরে ছিল -1, -1 আর -2 গুণ করলে কত হয় +2, অর্থাৎ এটাকে উল্টাই দিলে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এই যে দেখো লিটার স্কোয়ার, এই যে এটা, এই যে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার কেমন। জাস্ট দেখো ভাইয়া যদি কখনো কেসি এর একক অন্য সমীকরণের বের করতে বলে, সূত্র কিন্তু এইটা, এটা হচ্ছে সূত্র, জাস্ট মোল পার লিটারের উপর ডেল এন বসাই দিবা, ডেল এন বসাই দিবা। আর যদি কখনো কেপিতে এর একক চাই তাহলে তুমি বের করবা এরকম, অ্যাটমসফিয়ারের উপর ডেল এন বসাই দিবা। জাস্ট যদি তোমাকে বলে যে কেপি
কেপি বললে, পি বললে প্রেসার দিবা, প্রেসারের একক অ্যাটমসফিয়ারের উপরে দিবা। সি দিলে সি মানে কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, মোল পার লিটারের উপর ডেল এন দিবা। এখন বলছে এটার উপর স্কোয়ার হবে, স্কোয়ার মানে কি 2 না, তাহলে এখানে ডেল এন এর মান কত চাইছে বলো তো? ডেল এন এর মান 2 চাইছে না, তাহলে দেখো তো ডেল এন এর মান আসলে এই বিক্রিয়াতে কোথায় 2 হয় আসলে? এখানের মধ্যে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, এটা তো 2 জীবনে হবে না। এটা আছে 2, এখানে আছে 1, এখানে আছে 3, এই যে তুমি পেয়ে গেছো এই বিক্রিয়াটা। দেখো ডেল এন সমান সমান আমরা কি জানি? উৎপাদের মোল সংখ্যা কত? 1 আর এখানে 3 অর্থাৎ 4, আর এখানে আছে 2 অর্থাৎ 2। তার মানে উত্তর হবে এইটা। নিচের গুলো হিসাব নিকাশি করার দরকার নেই, এত সময় নেই পরীক্ষায়, বুঝতে পেরেছি? এত কাহিনী করব না, এত কাহিনী করব না, জাস্ট কি করব, জাস্ট আমি অ্যাটমসফিয়ারের উপর ডেল এন দিয়ে দিব, উত্তর বের হয়ে যাবে। যদি কেপি বলে, কেসি বলে মোল পার লিটারের উপরে দিয়ে দিব। এই বিক্রিয়ায় কেপি এত হলে কেসি কত? খুবই সোজা ম্যাথ। কেপি মান দিয়ে দিলে যদি কেসি চাই, আমরা কি জানি? কেপি সমান সমান কেসি আর টি উপরে হচ্ছে কি ডেল এন, রাইট? আর টি উপরে ডেল এন। এখন কেপি এখানে কি বলছে? এত চাপে কেপি এর মান এত হলে কেসি কত? তাহলে কেসি সমান সমান আমরা কি বলতে পারি? কেপি ডিভাইডেড বাই কি বলতে পারি? কেবি। আচ্ছা আমরা একটু পরে করি ওই লাইনটা, যেহেতু বিক্রিয়া দেওয়া আছে। তাহলে কেপি সমান সমান আমরা কি বলতে পারি? কেসি। কেসি সমান সমান আর ডেল এন এর মান কত? এখানে 2 আছে, 1 আর 1 কত আছে? 2 আছে, তার মানে এখানে কত হবে? 2 বিয়োগ 2 অর্থাৎ 0 না? 0 হয়ে গেলে কি হয়? ওইটার মান 1 হয়ে যায়। তাহলে এখানে কেপি এবং কেসি এর মান সমান। তাহলে এখানে মজার ব্যাপার দেখছো, তাহলে কেপি এর মান যদি 5.6 হয়, কেসি এর মানও 5.6। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এগুলো একটু বুদ্ধি দিয়ে বের করতে হবে, আর কিচ্ছু না, কিচ্ছু না। তবে কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফল সব থেকে বেশি? পানির কিছু আয়নিক গুণফলের মান মনে রাখবে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল বেশি হয়। এখানের মধ্যে আমি যখন তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, এই ভ্যালুগুলো একটু চোখ বুলাই যাবা, যে কোনোটা আসতে পারে। বিশেষ করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা অনেক বেশি আসে। মানে কোনটার বেশি এটা তো আসছেই, বাট এটাও আসতে পারে কোন তাপমাত্রায় আসলে, মানে হচ্ছে এখানের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলটা কত, এটা বের করতে বলতে পারে। কেমন? আই হোপ বুঝতে পেরেছো তোমরা। তারপর কোনটা পানির আয়নিক গুণফলের মান কত? এই যে 25 ডিগ্রি। পানি যে কোনো আয়নিক গুণফল বললে 25 ডিগ্রি তাপমাত্রায় জিজ্ঞেস করে, যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রা জিজ্ঞেস না করে তাহলে বুঝবে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি আমি। তার পরবর্তীতে দেখো পানির আয়নিক গুণফল, ওই যে লিস্টটা, ওই একই লিস্ট, 25 ডিগ্রি তাপমাত্রা, ওই যে একই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10⁻⁻⁴। তারপরে দেখো 25 ডিগ্রি তাপমাত্রায় ওই যে পিকে, পিকে মানে হচ্ছে পানির পিকে ডাব্লু, মানে পানির আয়নিক গুণফল কত বলো তো ভাই? এটার মান মনে রাখবা, পিকে ডাব্লু হচ্ছে 14 ছিল, যে 14 থেকেই পরবর্তীতে পানির আয়নিক গুণফল এসেছিল 10⁻⁻14, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 14। এই 14 থেকে কিন্তু 10⁻⁻14 এসেছিল। বুঝাইতে পেরেছি? আচ্ছা তারপরে দুর্বল অম্লের বিয়োজন মাত্রা মনে রাখবা, আমরা একটা সূত্র, হ্যাঁ, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা একটু মনে রাখবো। এখানের মধ্যে এইটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা ম্যাথও দিয়ে দেয় বাবা। এটা হচ্ছে এটা হচ্ছে ঘনমাত্রা, মোলার এককে দিয়ে দেয়, এত মোলার, অত মোলার, কেমন? আর এটা হচ্ছে বিয়োজন ধ্রুবক, বিয়োজন বিয়োজন ধ্রুবক। বুঝাতে পারছি? এখন এখানে কিসের মান চাইছে? উত্তর হচ্ছে গিয়ে তোমার আলফার মান চাইছে। তাহলে আলফা সমান সমান সাইড চেঞ্জ করলে হয়ে যায় কে এ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে আলফার মান হচ্ছে √/k বাই সি, এই যে দেখো কে ডিভাইডেড বাই সি। তারপরে দেখো, তারপরে দেখো অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রা, ওই যে বললাম বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা তারা আলফা সমান সমান √/ka ডিভাইডেড বাই সি। এইটা তো তোমাকে কার কার মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করছে? এই যে এইটা এবং এই যে এইটার মধ্যে। ঘনমাত্রা এইটা, আর এটা হচ্ছে বিয়োজন মাত্রা, আর এই যে ঘনমাত্রার কথা বলছে এইটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে এটা কি হয় বলতো? √/এর উপরে থাকে, তারপরে 1 ডিভাইডেড বাই থাকে, তাহলে এই যে বর্গমূল, বর্গমূল মানে কি? √/কে বর্গমূল বলা হয়। আর নিচে সি মানে কি? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, নিচে 1 এর নিচে থাকলে ওইটা কি হয়? ব্যস্তানুপাতিক আকারে থাকে, রাইট? তার পরবর্তীতে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের প্রকাশ, এটাই যে পড়লাম, এই যে এখনই পড়লাম, যেটা বললাম ওইটাই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, রাইট? এটা দিয়ে ম্যাথও আসে। এই যে এখানের মধ্যে দেখো কে বি সমান সমান, এইটাও মনে রাখবা, ওটাতে কে এ ছিল, এ মানে এসি, কে বি সমান সমানও হয় আলফা স্কোয়ার সি। মানে কে এ মানে কি? এ মানে হচ্ছে এসিডের, এসিড হইলে এ বলি, আর ক্ষার হইলে বি বলি, একই সূত্র জাস্ট। এখানের মধ্যে ঘনমাত্রা কত দিছে দেখো,
এগুলো কিন্তু দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের ক্ষেত্রে। দুর্বল অ্যাসিড কোনগুলো? মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, যাদের লাস্টে COOH থাকে তাদের আমরা এইভাবে বের করি। আর দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটাই মনে রাখবো। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু দুর্বল ক্ষার, এইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এটা মোল সংখ্যা কত? 0.1, লিখে দাও 0.1। তাহলে বিয়োজন মাত্রা মানে কি? আলফার মান কত? 1.34। তাহলে 1.34 এটাকে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে কেবি এর মানটা তোমার বের হয়ে আসবে। জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করলে এখানের মধ্যে মানটা পেয়ে যাবে। এখানে উপরে আচ্ছা, এটার উপরে তো স্কোয়ার আছে, স্কোয়ারটা দিবা। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে শক্তিশালী অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, সেটা হচ্ছে কোনগুলো শক্তিশালী অ্যাসিড, কোনগুলো দুর্বল অ্যাসিড। স্বাভাবিকভাবে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড আসলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হয় সে হয় অধিক শক্তিশালী। এগুলো পরমাণুর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এখানের মধ্যে দেখতে পাবো, প্রথমে একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO2, তারপরেরটা হচ্ছে HNO3, তারপরেরটা কি? তারপরেরটা সালফিউরাস অ্যাসিড, তারপরেরটা কি? সালফিউরিক অ্যাসিড। তার মানে দেখো এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো তো এটা 2 2 4, এখানের মধ্যে হচ্ছে প্লাস 3, জারণ সংখ্যা আই হোপ তোমরা বের করতে পারো, এত বড় হয়ে গিয়েছো। +5, 3 2 6, তাহলে এটা তো একটু উল্টা হয়ে গেল, এটা আগে ওইটা পরে দিই। দেখো এখানের মধ্যে কত হয় তাহলে? প্লাস কত হবে তোমরাই বলো? এখানে +3, 3 2 6, এখানে হচ্ছে 4। তার পরবর্তীতে এখানের মধ্যে কত থাকবে? 3 2 6, রাইট? 3 2 কত? 3 2 6, আরে কি বলি, 3 2 6, এখানে একটা হাইড্রোজেনের +1 হইলে +5। তার পরবর্তীতে এখানে 4 2 8, এটা হচ্ছে +6। তাহলে কেন্দ্রীয় পরমাণু কার সব থেকে বেশি? এইটার, তারপর এইটা, তারপর এইটা। যেমন এখানের মধ্যে খুব বেশি একটা আসে হাইপোক্লোরাস অ্যাসিড HClO4, এটা জারণ মান কত? +7। এই যে অক্সিজেন 4 2 8, হাইড্রোজেন +1, তাহলে +7 দিতে হয়। যেমন যদি এখানে সালফিউরিক অ্যাসিড আসতো তাহলে এটার কত হইতো? +6, ওইটা +7। তখন সালফিউরিক অ্যাসিডের থেকেও হাইপোক্লোরাস অ্যাসিডের জারণ মান বেশি হইতো। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ছাড়াও যদি ভাইয়া কখনো এরকম হয় জারণ মান সমান হয়ে যায়, যেমন যেমন হচ্ছে ধরো H3PO4, এইটা একটা, আবার হচ্ছে HNO3, এই দুইটার মধ্যে যখন দেখবা তুলনা করবা তখন দেখবা এইটার জারণ মান হচ্ছে +5 আর এটার জারণ মান হচ্ছে +5। তাহলে জারণ মান যদি সমান হয় তখন কোনটা তীব্র অ্যাসিড? মনে রাখবা জারণ মান বেশি হলে, যার আকার ছোট, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, তুমি তখন এই ফসফরাস এবং নাইট্রোজেনের মধ্যে কি বলতো, একই গ্রুপের মধ্যে নাইট্রোজেন কিন্তু উপরের মৌল, ফসফরাস নিচের মৌল, অর্থাৎ ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 3s2 3p3, আর এটা হচ্ছে 2s2 2p3। এটা 2টা কক্ষপথ, একটা 3টা কক্ষপথ। নাইট্রোজেনের আকারটা ছোট, যার কারণে এটা হবে আসলে হচ্ছে বেশি। কেন ছোট হইলে কেন হয়? ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়, সে সহজে আসলে ইলেকট্রনটা বের করে দিতে চায়। বুঝাইতে পেরেছি? ঠিক আছে, এখানে এখানে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কিছু ম্যাথ দিচ্ছে যে এত মোলার এত সালফিউরিক অ্যাসিড যোগ করলে মিশ্রণের পিএইচ কত। খুবই সোজা, সালফিউরিক অ্যাসিডের যদি আমরা পিএইচ বের করতে চাই, পিএইচ সমান সমান -log অফ হাইড্রোজেন আয়ন, আমরা এটা করি, রাইট? এবার দেখো এখানে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা, যার কারণে 2 দিয়ে গুণ করতে হবে। এখন মজার কথা হচ্ছে এত মোলার এটা সালফিউরিক অ্যাসিড দ্রবণে এতটুকু পানি যুক্ত করছো, নতুন করে জিনিস দিছো না, তাহলে নতুন করে ঘনমাত্রা বের করতে হবে না। ভালো করে বুঝো, এতটুকু ছিল, তার মানে এটা কি ছিল বলতো? এটা ছিল আয়তন V1, এটা কি বলতো? S1। তাহলে নতুন করে তুমি কি করছো? আয়তন যুক্ত করছো, তাহলে নতুন করে ঘনমাত্রা বের করতে হবে না। এই যে দেখো S1 V1, এই যে দেখো প্রাথমিক ঘনমাত্রা কত ছিল? 0.002। তারপরে প্রথম আয়তন কি ছিল? এইটা। তাহলে দুইটাকে যখন একসাথে মিশ্রিত করলে তখন তার আয়তন কত হইলো? মিশ্রিত করছো তো, পানি তো ঢাইলা দিছো, নতুন আয়তন কত? আগে ছিল 5, 15 ঢাইলা দেওয়ার পর তার আয়তন হয়ে গেছে 20। তাহলে এখন তুমি S1 V1 সমান S2 V2 দিয়ে কি করবা? ঘনমাত্রাটা বের করে ফেলবা। করার পরবর্তীতে আমি যেটা বললাম, ওই যে হাইড্রোজেনের যখন তুমি ঘনমাত্রাটা বের করবা, ওই ঘনমাত্রাটা S2 এর মানটা জাস্ট এখানে বসাই দিবা, ম্যাথ শেষ। ডান। S1 V1 সমান S2 V2 দিয়ে করলেই ম্যাথটা ডান, আর কিছু লাগবে না। তারপর এখানে বলছি এইচ এর কে এর মানে এত হলে এত মোলার হাইড্রোজেন, আর এটা সোজা নেই, POH। দেখো ভালো করে খেয়াল করো, আমরা সবাই কি জানি? PH প্লাস POH সমান সমান হচ্ছে 14। অর্থাৎ তোমার এখানে যদি কে এর মান দেওয়া আছে তাহলে তুমি আগে PH এর মানটা বের করো, করে এখানে বসাই দাও। PH এর মান কিভাবে বের করবে? এখানে কে দেওয়া থাকলে আমরা জানি PH সমান সমান হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়ন। আবার একটা জিনিস মনে রাখবা, -log অফ হাইড্রোজেন আয়ন সমান সমান লিখতে পারি আলফা ইন্টু সি। বুঝতে পারছো আমার এখানে কথা? এখন এখানের মধ্যে আলফার মান কত দেওয়া আছে? এখানের মধ্যে তো ধরেন ভাইয়া লগ
ইন্টু সি এর মান দিছে ঘনমাত্রা 0.2 মোলার, আলফার মান তো দেয়া নেই, সমস্যা নেই, কে এর মান তো দেয়া আছে। আলফা সমান সমান আমরা রুট ওভার, এটা একটু আগে করলাম না অসওয়াল্ডের সূত্র দিয়ে, তাহলে এখানে কে এর মানটা কত, কে এর মান হচ্ছে 1.8 গুণন 10⁻⁶, তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 0.2। জাস্ট এবারে কি করবা, এই আলফার মানটা এখানে বসাও, পিএইচ এর মানটা বের করো, করার পর এখানে বসাই দিয়ে জাস্ট সাইড চেঞ্জ করে পিএইচ এর মানটা বের করে ফেলো। সহজ জিনিস, সহজ, সব করে দেয়া আছে এখানে, সব করে দেয়া আছে এখানে। প্যারা খাইলে আমি এখানে দিয়েই দিব, এখানে তোমার উত্তরটা এই যে দেখো লাস্টে গিয়ে পিএইচ এর সাথে বিয়োগ করে আমরা বিয়োগ করে ফেলবো, কেমন? সো জাস্ট একটু মিলাই নিতে পারো। বলছে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ এর মান কত, সেম ভাবে এটা করো দেখি। এখানে কিসের মান চাইছে, পিএইচ এর মান, কিন্তু এখানের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো হাইড্রোক্সাইড দিলে তো পিএইচ বের করতে পারি না, পিওএইচ বের করতে হয়। তাহলে পিওএইচ সমান সমান কি, মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড, রাইট? এই হাইড্রোক্সাইড সমান সমান, এটা কি দুর্বল অ্যাসিড না? তাহলে হাইড্রোক্সাইড সমান সমান আমরা হাইড্রোজেন সমান সমান আলফা সি লিখছি, এখানেও আলফা ইন্টু সি করবো, করার পরবর্তীতে মাইনাস লগ। তাহলে আলফার মানটা কত এখানের মধ্যে দেখো তো, আলফার মান তো দেয়া নাই, ঘনমাত্রা কত, ঘনমাত্রা 0.1, তাহলে বসায় দাও 0.1। আলফা মানে কি, এই যে কে বি দিছে, তাহলে আমরা কি জানি আলফা সমান সমান রুট ওভার কে এ বাই সি, এখানে দিব কে বি বাই সি। মানে এই আলফার মানটা এখানের মধ্যে বের করো, এই যে সব দেয়া আছে, বের করে এখানে বসায় দাও, পিএইচ বের করো, এখানে তো পিএইচ বের করতে বলছে, তুমি প্রথমে পিওএইচ বের করলে, তারপরে এখানে তুমি পিওএইচ এর মানটা বসাই দিয়ে জাস্ট পিএইচ এর মানটা বের করবা, ইজি ইজি পিজি। এটা তো আরো সোজা, 0.3 মোলার, অর্থাৎ এখানের মধ্যে সি এর মান দেয়া আছে 0.3 মোলার, রাইট? ইথানোয়িক দ্রবণে পিএইচ এর মান কত, তাহলে পিএইচ এর মান তুমি কিভাবে বের করবা, ওই একই ভাবে, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে এখানের মধ্যে কি করবা, মাইনাস লগ অফ আলফা ইন্টু সি করবা, রাইট? তাহলে মাইনাস লগ অফ আলফা মানে কি, আলফা তো এখানের মধ্যে দেয়া নাই, সি এর মান কত দেয়া আছে, সি এর মান দেয়া আছে 0.3, দাও 0.3। আলফা কোথায় থেকে পাবো, আমরা সূত্র জানি আলফা সমান সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এবং তুমি এখানে দেখো কে এর মানও দেয়া আছে, সি এর মানও দেয়া আছে, জাস্ট এখানে বের করে ফেলে মানটা বসায় দাও, জাস্ট বের হয়ে যাবে, জাস্ট বের হয়ে যাবে ভাইয়া। সো আশা করি তোমরা রাসায়নিক পরিবর্তনের জিনিসগুলো বুঝতে পেরেছো। এরপরেও টেস্ট পেপার সলভ করবা, বাফার দ্রবণ থেকে টুকটাক আসতে পারে, কোনটা বাফার দ্রবণ, কৃষি ক্ষেত্রে পিএইচ এর অনেক ক্ষেত্রে ব্যবহারগুলো রয়েছে, সেগুলো থিওরিটিক্যাল একটু পড়ে নিও। আই হোপ তোমাদের আর প্যারা থাকবে না। আশা করি তোমরা এইটুক পর্যন্ত ইনশাল্লাহ বুঝতে পেরেছো। হ্যালো বাচ্চারা, তোমাদের যেহেতু কর্মমুখী রসায়নের শর্ট সিলেবাস, খুব কম টপিক থেকে আসলে প্রশ্ন হয়, কয়েকটা রকম যদি প্রশ্ন সলভ করো আই গেস ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যেতে পারো। তারপরেও কর্মমুখী রসায়নের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এটা থিওরিটিক্যাল পার্ট, এখান থেকে গাইড সলভ করা, গাইডের থিওরিগুলো পড়া। যেমন এই একটা পার্ট আমি সিকিউতে সলভ করিয়ে দিয়েছিলাম 22 নাম্বার একটা 22 মিনিটের একটা ভিডিওতে, যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সাজেস্ট করবো, ভিডিওটা আমার চ্যানেলেই দেওয়া আছে, জাস্ট প্লেলিস্ট আকারে দেখে নিলেই হয়ে যাবে, প্লেলিস্টের মধ্যে দেখলেই হবে। এই যে চিনির সাথে যদি তুমি কখনো পানি দাও ইনভার্টেজ আকারে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, এখানে ফ্রুক্টোজ দেয়া নেই, এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। পরবর্তীতে এটার সাথে আবার জাইমেজ দিলে এখানের মধ্যে তৈরি হয় অ্যালকোহল। কি তৈরি হয়, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল তৈরি হয়। এইটা আসলে ফিক্সড, বুঝাইতে পারছি, এটা আসলে ফিক্সড। তো দেখো ভালো করে খেয়াল করে, এখানের মধ্যে বলছে বি এর জারণে, বি এর জারণে, বি মানে কি অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হয়, অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে হয় ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ তুমি যদি অ্যালকোহলকে জারণ করো, অ্যালকোহলকে সরাসরি 2 মোল অক্সিজেন দিয়ে জারণ করো, তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এখানের মধ্যে ফ্যাটি অ্যাসিডটার নাম কি, এই পদ্ধতিতে কোন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। তার মানে এই পদ্ধতিতে যদি কখনো দেখো, প্রোডাক্টগুলো মনে রাখতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যালকোহলকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগার বলা হয়, এটা তৈরি হয়। বুঝতে পারছি? তারপর ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে, উত্তরটা খুবই সোজা। ভিনেগারে ওই যে 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয় বলতো ভাইয়া, ভিনেগারের মানে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, এটা একটু মনে রাখবো। ভিনেগার, এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা একটু মনে রাখতে হবে, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। এর মানেটা কি আমরা যেটা মনে করি 6 থেকে 4% আসলে জল থাকে, উত্তরটা ভুল, এটা একটু মনে রাখবা। এটার অর্থ হচ্ছে জল থেকে বাকি পার্সেন্টটুকু, অর্থাৎ 94, মানে অলমোস্ট এটা যেহেতু 6,
তাই এটাকে বলা হয় 94%। এই যে 94%, 94, 90 থেকে 94%। বুঝাইতে পারছি আমি কথা? এতটুকু, এত ভাগ পানি থাকে মানে 100 ভাগের মধ্যে 90 থেকে 94 ভাগই পানি থাকবে। এটা একটু মনে রাখবে, এটা কিন্তু একটু এক্সেপশনাল বাবা। এই সেম একই বিক্রিয়া এখানের মধ্যে বলছে এই যৌগটার নাম থেকে। ওই যে বললাম প্রথমে আমরা এখানে তুলে এটা কি পাবো, এটা পাবো গ্লুকোজ, এটা পাবো ফ্রুকটোজ। তাহলে এই গ্লুকোজ ফ্রুকটোজের এই যে এটাই তো এখানে আসছে, এই গ্লুকোজটাই তো এখানে আসছে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গ্লুকোজ হবে। বুঝাইতে পেরেছি? আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখি লাস্ট ওয়ান। এখানে এই যে বিক্রিয়া দিছে, এই যে দেখো এখানের মধ্যে কি হবে, এটা হচ্ছে গ্লুকোজ, তারপরে এটা হচ্ছে ফ্রুকটোজ। জাইমেজ দিলে এখানের মধ্যে কি তৈরি হবে বলো তো ভাইয়া? এখানের মধ্যে তৈরি হবে তোমার অ্যালকোহল। তাহলে এখানের মধ্যে যদি অ্যালকোহল, এখানে কি আসলে অ্যালকোহল তৈরি হয়? হ্যাঁ, প্রথমে হচ্ছে জাইমেজ তৈরি হবে, তার পরবর্তীতে আমার অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহলকে জারণ ঘটাইলে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। বুঝাইতে পারছি? তার মানে এখানের মধ্যে উত্তরে কি বলছে, এখানে এল কোন ধরনের যৌগ? এই যে দেখো এল কে জারণ ঘটাইছো, জারণ ঘটানোর পরবর্তী এটা কি ছিল? এল ছিল অ্যালকোহল। অ্যালকোহল আগেও বলছি, অ্যালকোহলকে জারণ ঘটাইলে ইথানোয়িক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এখানে এই বিক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে এই অ্যালকোহলের সংকেত CH3 CH2OH অথবা C2H5 এইটা। তাহলে এখানের মধ্যে এলটা কি? এলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। কি হবে? এলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। কি হবে? এলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। এই যে টোটাল হচ্ছে আমি 100টা এমসিকিউ সলভ করিয়ে দিলাম। এটা চ্যাপ্টার ভিত্তিক আলাদা করে দিব, আবার একসাথে মার্চ করেও দিব, তোমার যেটা সুবিধা হয় সেটাই করে ফেলো। এটা একটা কম্প্যাক্ট আইডিয়া ছিল কিরকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এই বছর প্রশ্নটা যেহেতু একটু পেঁচানো করতেছে, আমি সাজেস্ট করব এমসিকিউ গুলো একটা গাইডলাইন পাওয়ার জন্য, কিভাবে পড়া উচিত, কোনগুলো বেশি পড়া উচিত, এটার জন্য আসলে করা। এগুলো আসলে বিগত বছরেরই প্রশ্ন, এমন না আমরা আসলে আমদানি করে নিয়ে আসি। এইগুলো যদি করো ঠিকঠাক মতো ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।